দেখো পরে করবে, আবার পড়িয়ে নি আমি। আজকে ক্লাসটা মিস গেলে আবার এক সপ্তাহ পর ক্লাস পাবো, দুটো চ্যাপ্টার পড়িয়ে দেবো আজকে। হ্যাঁ, তো দেখ না, ধৈর্য রাখ না। যদি তোর মনে হয় মাথায় প্রেসার পড়বে তাহলে আমাকে বলবি, অসুবিধা, ঠিক আছে? যদি মনে হয়। লাস্ট ক্লাস আমরা ডিল করলাম বাল্ক ম্যাটেরিয়ালস বা প্রপার্টিজ অফ ম্যাটেরিয়ালের উপর। কি কি পড়লাম আমরা? আমরা লাস্ট টপিকে পড়েছিলাম ইলাস্টিসিটি, হাইড্রোস্ট্যাটিক্স এবং তার সাথে আমরা সারফেস টেনশন, ভিসকোসিটি পড়লাম। আজকে থেকে আমরা শুরু করব হিট বা থার্মাল ইফেক্টস। এই হিট বা থার্মাল ইফেক্টস এর উপর কতগুলো চ্যাপ্টার আছে। কি কি না, তো প্রথমে আছে থার্মোমেট্রি বা তার থার্মোমিতি, তারপর আছে এক্সপানশন অফ সলিড অ্যান্ড লিকুইড, কঠিন ও তরলের প্রসারণ, তারপর আছে গ্যাসের প্রসারণ। গ্যাসের প্রসারণ অধ্যায়টা তোমাদের দাগিয়ে দিয়েছিলাম, এবং বয়েলের সূত্র, চার্লসের সূত্র, এগুলো দিয়ে অঙ্ক আছে। আজকে তার কয়েকটা অঙ্ক তোমরা করলে বুঝতেই পারছো কি টাইপের বাচ্চা বাচ্চা প্রবলেম আছে। নেক্সট যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে ক্যালোরিমেট্রি, ক্যালোরিমিতি, এবং তারপর চ্যাপ্টারটা হচ্ছে চেঞ্জ অফ স্টেট, এতদূর পর্যন্ত। এরপর আছে তাপেরই অধ্যায়, সেটা হচ্ছে কি ট্রান্সমিশন অফ হিট বা তাপ সঞ্চালন। তারপর হচ্ছে থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্সটা এক্সট্রা ক্লাসে পড়িয়ে দিয়েছিলাম, যদিও বা আমি আরো একবার রিভিশন ক্লাস রাখবো। বাস, তাহলে আমাদের এই থার্মাল প্রপার্টিসটা পুরো শেষ হবে। থার্মাল প্রপার্টিস একটা বিশাল বড় টপিক, যার উপর প্রায় 5টা 6টা চ্যাপ্টার দাঁড়িয়ে আছে। আজকে আমরা যেটা শুরু করব থার্মোমেট্রি। থার্মোমেট্রি 2 পাতার চ্যাপ্টার, মোটামুটি এখান থেকে কোয়েশ্চেন দেয় না সচরাচর, কিন্তু কি টাইপের প্রশ্ন আসতে পারে সেটা একটু আলোচনা করব। হোয়াট ইজ থার্মোমেট্রি? থার্মোমিতি কি না, তো থার্মোমিতিতে আমরা বুঝবো যে তাপ কাকে বলে। হোয়াট ইজ হিট? হিট হচ্ছে এক প্রকারের এনার্জি, যাকে দিলে কোনো বস্তু গরম হবে। হিট কোনো বস্তুকে যদি দেওয়া হয় সেটা হবে কি গরম, আর কোনো বস্তুকে হিট নিয়ে নিলে সেটা ঠান্ডা হয়ে যাবে। সো বেসিক্যালি হিট একটা এনার্জি কোনো একটা বডির মধ্যে দেওয়া হয়, তাহলে তার এনার্জি ইনক্রিজ করবে। এখন এনার্জি মানে কি? তার ইন্টারনাল এনার্জি হতে পারে, কারণ আমরা পড়িয়েছি ইন্টারনাল এনার্জি পুরোটাই যেটা প্রকাশ করে সেটা হচ্ছে কি টেম্পারেচার। সো কোনো একটা বডির যদি টেম্পারেচার ইনক্রিজ করে, তার মানে তার ইন্টারনাল এনার্জি বাড়বে। আমি একটু ফ্যানটা বন্ধ রাখি কিছুক্ষণ, ঠান্ডা লাগছে আমার, ঠান্ডা লেগেছে। ঠিক আছে, সো খুব ঠান্ডা খুব গরম লাগছে? যদি খুব গরম লাগে তাহলে একটু বচ্চা নিস, অসুবিধা নেই। ওকে, এখন যদি আমরা দেখি থার্মোমেট্রিতে আমাদেরকে কি পড়তে হবে, তো থার্মোমেট্রিতে একটা ল পড়তে হয় যেটাকে বলে জিরোথ ল, শূন্যতম সূত্র। হোয়াই ইট ইজ কল্ড শূন্যতম সূত্র? প্রথমে এটার ব্যাখ্যাতে আসি। সো যদি আমরা দেখি থার্মোডাইনামিক্স, থার্মোডাইনামিক্স আমরা দুটো ল পড়েছিলাম, একটা ফার্স্ট ল আর একটা হচ্ছে সেকেন্ড ল। ফার্স্ট ল কি ছিল থার্মোডাইনামিক্স এর? যে কোনো বডির উপর দিয়ে হিট বা কোনো একটা সিস্টেমে যদি হিট দেওয়া হয় বাই মিনস অফ এক্সটার্নাল হিট, তাহলে সেটা দুভাবে কাজ করে। এক, সেটা ইনক্রিজ করবে টেম্পারেচার বা ইন্টারনাল এনার্জি, ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ। ডব্লিউটা কি ছিল? ওয়ার্ক। আর সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স আমাকে বললো যে এমন কোনো স্বয়ংক্রিয় যন্ত্র বানানো সম্ভব নয় যে ঠান্ডাকে আরো ঠান্ডা করবে, গরমকে গরম করবে, নিজে নিজে করতে পারে না। আমাদেরকে এক্সটার্নালি কোনো কিছু একটা দিতে হবে। যেমন কি, যদি আমরা হিমায়ক বা রেফ্রিজারেটর দেখি, তাকে আমরা বাইরে থেকে ইলেকট্রিসিটি দিই, তার ফলে ও ঠান্ডাকে ঠান্ডা, গরমকে গরম করে। সো বেসিক্যালি এই দুটো ল তো তৈরি হলো, কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা গেল আরো একটা ল এর দরকার পড়লো আমার, যেই লটা বেসিক ফিজিক্সের প্রিন্সিপালকে ওবে করছে। সেটা কি? আমি যদি সহজ কথায় বলি, ধরো কথা মানে বলছি, যে আমি যদি বলি যে এ একটা লাইন অ্যাজ ওয়েল অ্যাজ বি একটা লাইন, দুটো লাইন টানলাম, আমি তার সাথে আরো একটা লাইন টানলাম সি। এবার আমি এমন ভাবে বলছি যে এই দৈর্ঘ্যটা যদি এ এর সাথে সমান সি হয়, আবার যদি বলি এই এ দৈর্ঘ্যটাই বি এর সাথে সমান, তাহলে প্রপার্টিজ অফ দিস, এর ধর্ম থেকে আমরা বলতে পারি কি যে এ আর বি তারা নিজেরাও সমান হতে বাধ্য। সিমিলারলি যদি আমার কাছে এখানে কি থাকে, কতগুলো ধরো অ্যাঙ্গেল থাকে, কেমন? তা তো এরকম ভাবে ভাবতে পারো যে একটা আমি লাইন টানলাম, এই স্ট্রেট লাইনগুলো যদি এরকম থাকে, এবার ধরো এ এর সাথে যদি যে কোণ তৈরি করছে, এটা এ, এটা বি, এটা সি, ধরো এ থিটা কোণ করছে, সিও থিটা কোণ তৈরি করছে, আবার বি যে কোণ তৈরি করছে সেটাও সি কোণ করছে, তাহলে এ আর বিও সেম কোণই তৈরি করছে। এইভাবে ভাবো ব্যাপারটা। এখান থেকে একটা প্রপার্টি পাওয়া গেল। প্রপার্টিটা কি? সে এ একটা বস্তু, একটা বস্তু,
বি আর একটা বস্তু, দুটো বস্তু, দে আর মানে তারা আলাদা আলাদা হবে। অপর একটা বস্তু সি এর সাথে থার্মালি ইকুইলিব্রিয়াম আছে। এবার থার্মাল ইকুইলিব্রিয়াম কাকে বলে? যদি কতগুলো বস্তুর টেম্পারেচার একই হয় তাদেরকে বলা হয় থার্মাল ইকুইলিব্রিয়াম। যেমন এখানে যদি দেখো তিনটে লাইন, তাদের তিনটে দৈর্ঘ্য সমান, এটাকে বলবো লেংথ ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম এইভাবে ভাবো জিনিসটাকে। তাহলে এরা থার্মাল ইকুইলিব্রিয়াম মানে টেম্পারেচারটা ইকুয়াল থাকবে। মানে ধরো এর যদি 25 ডিগ্রি সেলসিয়াস হয়, আমরা কথা মানে বলছি এ, তাহলে সি এরও 25 ডিগ্রি সেলসিয়াস, তাহলে পরে এই দুটো হবে থার্মাল ইকুইলিব্রিয়াম। তাহলে আমি বলছি এ আর বি, সরি এ আর সি যদি থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, তার মানে এ আর সি থার্মাল ইকুইলিব্রিয়াম আছে। অর্থাৎ কি এ আর সি দুটো টেম্পারেচার কি হচ্ছে? সমান। সিমিলারলি যদি বি আর সি তারাও থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, অর্থাৎ বি আর সি দুটো টেম্পারেচার যদি সমান হয়, তাহলে তোমার কমন সেন্স কি বলে? এ আর বি এরাও থার্মাল ইকুইলিব্রিয়াম হবে। ঠিক তো? এইটাই হচ্ছে জিরোথ ল। বলবি স্যার এটা কেন, কি লয়, হঠাৎ কি দরকার? এটা তো কমন সেন্স একটা। কিন্তু তাপ বা থার্মোমিতি পড়ার ক্ষেত্রে বা তাপের ঘটনা সমূহ পড়ার ক্ষেত্রে এই জিনিসটা অনেক জায়গায় কাজে লাগে, এবং এটা একটা নিত্যতা সূত্র। নিত্যতা ইন দ্যাট সেন্স যে এটা অবভিয়াসলি ফিজিক্সের যে কোনো জায়গায় ভ্যালিড, যে এ এর সাথে থার্মাল ইকুইলিব্রিয়াম, এর সাথে থার্মাল ইকুইলিব্রিয়াম থাকলে এরা দুজন থার্মাল ইকুইলিব্রিয়াম হবেই। সো এটাই ছিল আমার জিরোথ ল। হঠাৎ জিরোথ ল কেন করতে হবে বা এটাকে জিরোথ লই কেন বললাম? এখন অলরেডি থার্মোডাইনামিক্সে ফার্স্ট ল আর সেকেন্ড ল আবিষ্কার হয়ে গেছিল। ফার্স্ট ল, সেকেন্ড ল, এই দুটো আবিষ্কার হয়ে গেছিল, এবং এই দুটো ল এমন যে এরা যা যা প্রপার্টি ব্যাখ্যা করে, এই লটাকে যদি এর পরে থার্ড ল আকারে দিতাম মানাতো না। কেন? ফার্স্ট লর পর সেকেন্ড ল, সেকেন্ড লর পর তারও কিছু উন্নত মান হবে থার্ড ল, কিন্তু এ তো একদম আরো বেসিকে চলে গেল। তবে ফার্স্ট ল থেকে আর কি আছে যে তাকে আমি দেব? তো তখন বললো ফার্স্টের আগে আমরা কাউন্টিংটা 0 1 2 দিয়ে শুরু করি, তো 1 এর আগে তো 0 হয়, সেজন্য এই লকে বলা হলো জিরোথ ল। আমি কি বলতে পারলাম কেন জিরোথ ল বলতে গেলাম হঠাৎ? কারণ যেহেতু এই লটা ফার্স্ট এবং সেকেন্ড ল এর থেকেও বেসিক, এরপর গেলে গ্র্যাজুয়ালি ল ইনক্রিজ করবে। যেমন ফার্স্ট ল ছিল কি শুধুমাত্র কোনো বডিতে হিট দিলে পরে তার কি ফেনোমেনা পাওয়া যায়, সেকেন্ড ল থেকে আমরা এনট্রপির কনসেপ্ট পেলাম, থার্ড ল হয়তো এমন কিছু পেতাম, লাইক আমি কথা মনে বলছি নয়, হয়তো এনথালপির কনসেপ্ট বা এরকম আরো কিছু কনসেপ্ট নতুন পেতাম, সেগুলো গ্র্যাজুয়ালি ল ইনক্রিজ করতো। বাট এখানে কি হচ্ছে, আরো বেসিকে চলে যাচ্ছি বলে বললো না, এই দুটো ল এর আগে এই লটাকে স্থান দেওয়া আমাদের উচিত ফর দ্য সেক অফ ফিজিক্স। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে জিরোথ ল টার্ম দিলাম। এখন কোন একটা বডির আমরা যদি হিটকে মেজার করতে চাই তো পারবো না, কেন? কোন একটা বডির হিট কতটা থাকবে এটা বলা খুব মুশকিল। বেসিক্যালি আমরা হিট ট্রান্সফারটাকে মাপতে পারি, কোন একটা বডি কতটা হিট নিল, কোন একটা বডি কতটা হিট দিল। আমরা একটা বডির সোল হিট মাপতে না পারলেও হিটের বহিঃপ্রকাশকে মাপতে পারি, সেটাকে মাপতে পারি বাই মিনস অফ টেম্পারেচার। এখন টেম্পারেচার মাপার যে যন্ত্র আছে তাকে আমরা বলি থার্মোমিটার। একটা থার্মোমিটার বানাতে গেলে তোমাকে একটা তরল পদার্থ দরকার হয় যাকে তুমি স্ট্যান্ডার্ড নিতে পারো, বা এমন একটা কিছু পদার্থ যাকে তুমি স্ট্যান্ডার্ড নিয়ে তার কাজটা করতে পারো। ফর এক্সাম্পল, আমরা যখন সেলসিয়াস বা বিজ্ঞানী সেলসিয়াস যখন সেলসিয়াস স্কেল বানালেন, তখন তিনি জলকে অ্যাজ এ স্ট্যান্ডার্ড পদার্থ নিয়েছিলেন। কারণ কি জলের একটা বিস্তর পাল্লা ছিল, কেমন না, তো জলকে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত করা যায়, এবং এই 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত জল আমরা পাবোই, একটা বড় রেঞ্জ পাওয়া গেল। অনেকে অ্যালকোহলকে করলেন, যেমন গ্যাব্রিয়েল ফারেনহাইট অ্যালকোহল দিয়ে করলেন, তিনিও একটা স্কেল বানালেন, কিন্তু স্কেলটা কেমন ছিল? সেম স্কেলই, শুধুমাত্র পার্থক্য কি ছিল যে তিনি নিম্ন স্থিরাঙ্ক এই জায়গাটাকে নিলেন কত, 32 ডিগ্রি ফারেনহাইট, আর এটাকে নিলেন 212 ডিগ্রি ফারেনহাইট। তার মানে একটা স্কেল বানাতে গেলে আমার আপার মোস্ট আর লোয়ার মোস্ট এই দুটো পয়েন্ট জানা দরকার। যেমন তোমরা যে স্কেল ব্যবহার করো সেটা 15 সেন্টিমিটার স্কেল, কেন কি আমার এটা 0 থেকে শুরু হয়ে 15 এ শেষ হয়। আবার আর এর থেকে বড় স্কেল হয় 1 মিটারের স্কেল, 2 মিটারের স্কেল হতে পারে। এবার যারা জমি জায়গা পরিমাপ করে তাদের কাছে দেখবে 30-40 ফুটের ফিতা থাকে। এবার সেটা তার কতটা দরকার তার মতো করে সে বানিয়েছে। এবার সিমিলারলি আমরা যে এখানে স্কেল বানাবো
সব সময় যে আমাদের যেটা দেওয়া আছে সেটা দিয়েই মাপতে পারো এরকম নাও হতে পারে। ফর এক্সাম্পল, ধরো তুমি একটা ব্লাস্ট ফার্নেস বা কোনো এক চুল্লিতে কাজ করছো কোম্পানিতে, এবার তোমার নিত্য টাইমে চুল্লির টেম্পারেচার মাপতে হয়। এবার একটা চুল্লির টেম্পারেচার 600-700 ডিগ্রি সেলসিয়াস তো মিনিমাম হবে। এবার একটা 600 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার তুমি কি করে মাপবে, যেখানে আপার মোস্ট পয়েন্টই 100 ডিগ্রি? তাহলে তোমাকে একটা হয়তো নতুন স্কেল ডিজাইন করতে হতে পারে, যে এই স্কেল দিয়ে মাপবো। যেমন সেখানে আমরা অপটিক্যাল পাইরোমিটার বলে একটা যন্ত্র আছে, তার সাহায্যে মাপতে পারি। ওকে, তাহলে আমাদেরকে এখন স্কেল সম্বন্ধে জানতে হবে। এই স্কেলটা অ্যাকচুয়ালি থার্মোমিটার। এখন এই থার্মোমিটারের লোয়ার মোস্ট পয়েন্ট আর একদম যে আপার মোস্ট পয়েন্ট আছে, নিম্ন স্থিরাঙ্ক ঊর্ধ্ব স্থিরাঙ্কটাকে স্থির হতে হবে। যেমন জলের ক্ষেত্রে 0 আর 100, মানে 0তে সে বরফ হবে, এটা কনফার্ম। কখন না, তো যদি এসটিপি হয়, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার হয়। এবার তুমি যদি প্রেসার চেঞ্জ করো, তার কিন্তু স্থিরাঙ্ক চেঞ্জ হতে পারে। যেমন একটা জল 76 সেমি পারদস্তম্ভের চাপে মোটামুটি আমরা বলছি 0 ডিগ্রিতে বরফ হয়ে যায়, ঠিক আছে, আর 100 ডিগ্রিতে ফোটে। আমি যদি একটা বালতি জল নিয়ে মহাশূন্যে ছেড়ে দিই, সঙ্গে সঙ্গে বাষ্পীভূত হয়ে যাবে। কেন হবে? বিকজ বাইরে অ্যাটমসফিয়ারিক প্রেসার কিছুই নাই। এবার 0 অ্যাটমসফিয়ারিক প্রেসারে জল বাষ্পীভূত হয়ে যাবে। সো জলের ওপর যদি প্রেসার কমানো যায়, তাহলে কম টেম্পারেচারে জলকে ফোটানো যায়। তাহলে আমরা এখানে কিন্তু এসটিপির কথা বলছি। সো এখানে 100 ডিগ্রিতে ফুটছে, মানে এটা ন্যাচারাল। যেমন অ্যালকোহল 212 ডিগ্রি ফারেনহাইট, এরকম তো ন্যাচারাল নিতে হবে আমাকে। এমন কিছু নয় যে চেঞ্জেবল, সেটা হবে না। যেমন ধরো মাখনের গলনাঙ্ক ফিক্সড নয়, সেজন্য আমরা মাখনকে কোনোদিনই একটা স্ট্যান্ডার্ড হিসেবে নিতে পারবো না, তাই না? মাখন কতটা ফেটে? 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রির মধ্যেও গলতে শুরু করবে। হাতে নিলে তো মাখন গলে যায় নাকি? কি হলো, ওর নাম মাখন নাকি? ঠিক আছে, ওকে, এই হলো। এখন এই স্কেলে যে ঊর্ধ্ব স্থিরাঙ্ক আর নিম্ন স্থিরাঙ্কের যে পার্থক্য, তাকে বলা হয় কি? প্রাথমিক অন্তর। ঠিক আছে, প্রাথমিক অন্তর। এখন ধরো আমি যদি এই দুটো স্কেলের মধ্যে রিলেশন বানাতে চাই, তাহলে কি রিলেশন বানাবো? জাস্ট ইমাজিন, ধরো এখানকার যেটা সি, এখানকার ধরো সেটা হচ্ছে কত? এফ। মানে সি স্কেলের মান এখানকার সেটা এফ স্কেলে। যেমন ধরো, কথা মনে করছি যে সি স্কেলে যেটা হবে 36.89 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট স্কেলে সেটা হবে 98.4 ডিগ্রি ফারেনহাইট। কারণ এটা মানবদেহের টেম্পারেচার। সেলসিয়াস 36.8 নয়, ডিপেন্ড করছে, আর এটা হয় 98.4। তাহলে এটা সি আর এফ। এবারে এদের মধ্যে রিলেশনটা এভাবে বানানো যায় যে, কিভাবে না, তো এই স্কেলের টেম্পারেচার, শোন একটু অঙ্ক দেয় এখান থেকে, একটু শুনে রাখ, অনেক সময় অঙ্ক দেয় যে এই স্কেলের টেম্পারেচার সি মাইনাস এই স্কেলের নিম্ন স্থিরাঙ্ক 0 বাই এদের প্রাথমিক অন্তর 100 মাইনাস 0। ঠিক আছে, এটা কার সাথে সমান হবে? ফ্যান চালাবো, চালিয়ে দাও। এটা কার সাথে সমান হবে? এটা কার সাথে সমান হবে? ওপরেরটা, তার উপরেরটা। সেম লজিক্যালি হবে এখানেও, এফ এই স্কেলের টেম্পারেচার মাইনাস এই স্কেলের নিম্ন স্থিরাঙ্ক 32 বাই 212 মাইনাস 32। এবার তুমি এই রিলেশন যত স্কেলের মধ্যে বানাতে চাও, ধরো আমি আরেকটা স্কেল বানালাম যেটা বিজ্ঞানী রয়মার ইউজ করেছিলেন। রয়মার স্কেল বলা হয় রয়মারের নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 0, এটাকে আমরা 0 ডিগ্রি আর বলি, আর এটা হচ্ছে 80 ডিগ্রি আর, 80 ডিগ্রি রয়মার। তাহলে এই দুটো সমান হবে, আবার এর সাথে সমান হবে কে না, তো এখানে স্কেলের টেম্পারেচার ধরো আর, তাহলে আর মাইনাস 0 বাই কত হবে? 80 মাইনাস 0। এবং ক্লাস 10-এ তোমরা আরেকটা টেম্পারেচার স্কেল পড়েছো, কেলভিন স্কেল। নিম্ন স্থিরাঙ্ক 273, ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? 373। তাহলে কেলভিন স্কেলের টেম্পারেচারটা যদি কে হয়, ধরো আরেকটা স্কেল আমি কথা ভাবলাম, সেটা হচ্ছে কেলভিন স্কেল। এটা হচ্ছে কত? 273 কে, এটা কত? 373 কে। আমি ধরলাম এই টেম্পারেচারটা কে, তাহলে এটা সমান আবার কার সাথে লিখতে পারবে? কে মাইনাস 273 বাই 373 মাইনাস 273। সো এইভাবে আমাকে যাই স্কেল দেখ, সেই স্কেলের সাহায্যে আমরা এটা বানাতে পারবো। উই ক্যান মেজার দিস। ঠিক আছে, তাহলে এই ফর্মুলাটা মাথায় রাখবো, যে কোনো একটা স্কেলের টেম্পারেচার মাইনাস নিম্ন স্থিরাঙ্ক বাই এই পার্থক্য শুড বি ইকুয়াল টু আরেকটা স্কেল, তার টেম্পারেচার মাইনাস নিম্ন স্থিরাঙ্ক বাই পার্থক্য। বাস, এই দুটো সম্পর্ক মাথায় রাখবো। সো দিস ইজ অল অ্যাবাউট থার্মোমিটি। তো থার্মোমিটি চ্যাপ্টারটা আমরা শেষ করলাম। চলো কঠিন ও তরলের প্রসারণে ঢুকবো। সো উই টকিং অ্যাবাউট কি? এক্সপানশন অফ সলিড অ্যান্ড লিকুইড। ঠিক আছে, থার্মোমিটি তাহলে এখানে, আর এখান থেকে কিছু কোশ্চেন দেবেও না। দিস ইজ অল অ্যাবাউট, মোটামুটি ধরে রাখো।
এটা একটু ভালো করে দেখবো। এক্সপানশন অফ সলিড অ্যান্ড লিকুইড, ঠিক আছে, কঠিন ও তরলের প্রসারণ। এই চ্যাপ্টারটা পড়ার সেরকম দরকার নাই, যদি এই জায়গাটা মাথায় ঢুকে যায় বাস স্কিপ করে যাও, আর লাগবে না। এই জায়গা ঢুকেছে তো মাথায় কি বলতে চাইলাম, স্কিপ করে যাও, অসুবিধা নাই। আচ্ছা, আমরা আলোচনা করব বলছি কি এক্ষেত্রে এক্সপানশন অফ সলিড অ্যান্ড লিকুইড। তো প্রথমে আমরা এক্সপানশন অফ সলিড পড়বো। এটাও পড়েছো ক্লাস 10-এ, যে তাপের ঘটনাসমূহ চ্যাপ্টার। তাপের ঘটনাসমূহ চ্যাপ্টারে তোমরা পড়েছো কঠিনের প্রসারণ, তরলের প্রসারণ, গ্যাসের প্রসারণ। এবার কঠিনের প্রসারণটা আমরা এখানে আলোচনা করব। কঠিনের প্রসারণ যদি ক্লাস 10 একটু রিমেম্বার বা মনে করো, আলফা বিটা গামা এরকম দুটো জিনিস পড়েছিলে। আলফা সমান বিটা বাই 2 সমান গামা বাই 3 এতদূর পড়েছিল, বাস এইটুকুই ছিল পড়াশোনা। কিন্তু আমরা এখানে একটু ইলাস্ট্রেট করবো পড়াশোনাটাকে। তো প্রথমে আসি এক্সপানশন অফ সলিড। সলিড এক্সপ্যান্ড করে কেন, প্রথম প্রশ্ন। না তো সলিডের অণুগুলো তো খুব কাছাকাছি থাকে। এবার এই কাছাকাছি থাকা সত্ত্বেও এই যে আকর্ষণ বল, এটা একটা স্প্রিং এর মতো কাজ করে। কেমন ধরতে পারো, দিস ইজ এ স্ট্রাকচার, আমি জাস্ট চার্টে এঁকে দেখাচ্ছি। দিস ইজ এ স্ট্রাকচার অফ এনি সলিড, ঠিক আছে। এবার এই জায়গাটায় একটা স্প্রিং এর মতো তুমি ভাবতে পারো, এগুলো এক একটা স্প্রিং এর মতো তুমি জাস্ট ইমাজিন করতে পারো। These are like spring, এই অর্থাৎ এগুলো এক একটা অ্যাটমস, দে আর অ্যাটমস, এগুলো পরমাণু। এবার এই অ্যাটমস বা আয়ন বা পরমাণুগুলো পরস্পরের সাথে যুক্ত আছে বাই মিনস অফ সাম স্প্রিং, এরকম ভাবতে পারো। এখন যখন আমি এখানে হিট দেব, হিট দিলে মলিকিউলদের মধ্যে কি হবে, ভাইব্রেশন তৈরি হবে, ভাইব্রেশন, দেয়ার উইল বি সাম ভাইব্রেশন। এবার যখনই এখানে ভাইব্রেশন তৈরি হবে, এই মলিকিউলগুলো তাদের সাম্য অবস্থান, ইকুইলিব্রিয়াম পয়েন্ট থেকে সাইডে সরে যেতে চাইবে, দূরে যেতে চাইবে। তারপরে যদি আমার কাছে একটা রড থাকে এট এনি লেংথ, ধরো T1 টেম্পারেচারে তার লেংথ হচ্ছে L1, T1 টেম্পারেচারে তার লেংথ হচ্ছে L1 ধরে নাও, তাহলে সেই রডটার দৈর্ঘ্য বাড়বে। যদি একটা ক্ষেত্রফল নাও, যে কোনো একটা ল্যামিনার শীট নাও যার এরিয়া আছে, তার দৈর্ঘ্য প্রস্থ দুটোই বাড়বে। আবার তুমি যদি একটা কিউব চয়েস করো লাইক দিস, তাহলে তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই বাড়বে। সেই জন্য আমরা কঠিনের এক্সপানশন বলতে বুঝবো 3 রকমের। একটা হচ্ছে ভলিউম, নেক্সট হচ্ছে কি এরিয়া, আর একটা কি হবে লেংথ। তাহলে 3 রকমের এক্সপানশন পাবা, লেংথ, এরিয়া আর হচ্ছে বা সারফেস, আর একটা হচ্ছে ভলিউম। লেংথটা নিয়ে আলোচনা করছি। তাহলে আমরা আলোচনা করছি এখন লেংথ এক্সপানশন। ধরো কোনো একটা T1 টেম্পারেচারে L1 দৈর্ঘ্যের রড আছে। এখন যদি আমি এর টেম্পারেচারটাকে বাড়িয়ে T2 করি, দেখা যাবে তার লেংথ সামান্য পরিমাণ বেড়ে L2 হলো। তাহলে কতটা বাড়লো? সো আমরা এখানে দেখতে পাচ্ছি বাড়লো স্যার L2 মাইনাস L1, এতটা বৃদ্ধি হলো, ইনক্রিজ অফ লেংথ হলো L2 মাইনাস L1। এখন এই যে L2 মাইনাস L1 এতটা ইনক্রিজ অফ লেংথ হলো, ইট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু L1, অর্থাৎ প্রাথমিক দৈর্ঘ্যের উপর। তোমার প্রাথমিক দৈর্ঘ্য বা ইনিশিয়াল লেংথ যত বেশি হবে, তোমার ইনক্রিজ তত বেশি হবে। যেমন একটা 5 মিটারের রড, তাকে যদি 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়াও, যতটা দৈর্ঘ্য বাড়বে, 10 মিটার নিলে তার দ্বিগুণ দৈর্ঘ্য বাড়বে, 15 মিটার নিলে তার 3 গুণ দৈর্ঘ্য বাড়বে। তো তুমি যত বেশি ইনিশিয়াল লেংথ যুক্ত রড ইউজ করবে, তার দৈর্ঘ্য প্রসারণ বা বাড়া তত বেশি হবে। এবং তার সাথে L2 মাইনাস L1 ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার ইনক্রিজ, কতটা তুমি টেম্পারেচার বাড়াচ্ছ তার উপরে ডিপেন্ড করবে। সো এই দুটোকে যদি সাম আপ করো, তাহলে এখান থেকে লেখা যায় L2 মাইনাস L1 ইজ প্রপোর্শনাল টু L1 T2 মাইনাস T1। সো এখানে রাইট দিস। আর যদি প্রপোর্শনালিটি সাইন তুলে দাও, তাহলে এটা কনস্ট্যান্ট আসবে। তাহলে L2 মাইনাস L1 সমান, কনস্ট্যান্টটাকে আমি আলফা এইভাবে লিখলাম, L1 T2 মাইনাস T1। এইটা হচ্ছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট বা সমানুপাতিক ধ্রুবক, এবং এটাকে বলা হয় লিনিয়ার এক্সপানশন কোএফিসিয়েন্ট, LECA, অর্থাৎ রৈখিক প্রসারণ গুণাঙ্ক, ক্লাস 9-এ পড়েছো, বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এবং এটা অবভিয়াসলি ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করছে, কোন ম্যাটেরিয়াল তুমি চয়েস করেছো তার উপর ডিপেন্ড করবে। লোহার ক্ষেত্রে আলাদা হবে, তামার ক্ষেত্রে আলাদা হবে, তুমি যা ম্যাটেরিয়াল নেবে তার উপর আলফা ডিপেন্ড করবে। আলফা তাছাড়া কিছুর উপর ডিপেন্ড করবে না, ইট ওনলি ডিপেন্ডস অন দ্য ম্যাটেরিয়াল, কোন ম্যাটেরিয়াল নিয়েছো তুমি। তাহলে এখান থেকে আমি আলফাটাকে লিখতে পারি, আলফা শুড বি ইকুয়াল টু L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। সো এখান থেকে আলফা ডেফিনিশনটাও লেখা যায়,
একক প্রাথমিক দৈর্ঘ্যযুক্ত কোন দণ্ডের একক উষ্ণতা বৃদ্ধিতে যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ হয়। সো প্লিজ চিন্তা করো না, এইসব সংজ্ঞা এখন দেবে না তোমাদের 11, হ্যাঁ, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। এইসব সংজ্ঞা তুমি এক্সপেক্ট করবে না যেগুলো পড়ে যাবো এগুলো সুন্দর সুন্দর পেটি পেটি মাছের পেটি যেমন হয় সেরকম টাইপের কোশ্চেন দেবে, যে কাঁটাটাও আসতে হবে না এবং টানবো কাঁটাটা বেরিয়ে যাবে সুন্দর করে, ওরকম টাইপের কোশ্চেন এক্সপেক্ট করবে না। কি কোশ্চেন দেবে আমি বলে দিচ্ছি, তাও এখান থেকে কোশ্চেন দেয় না অ্যাকচুয়ালি। চলো দেখো আমার এখানে তাহলে এর ইউনিটটা এবার যদি বার করতে চাই, ইউনিট তাহলে L2 মাইনাস L1 হচ্ছে লেংথের ইউনিট, তাহলে এটা হচ্ছে কি লেংথ। আচ্ছা L1 টাও তো লেংথ, তাহলে এটাও লেংথ। আর T2 মাইনাস T1 কি টেম্পারেচার, তার মানে লেংথ যদি কেটে দাও তাহলে ইউনিটটা হচ্ছে 1 বাই টেম্পারেচার। 1 বাই টেম্পারেচার মানে ডিগ্রি C টু দি পাওয়ার -1 অথবা কেলভিন টু দি পাওয়ার -1। সেই জন্য আমরা বলি যে আলফার এককে দৈর্ঘ্যের একক নির্ভর করে না। এটা ক্লাস 9 11 এই 10 এর কোশ্চেন আসতো নাকি, যে দেখাও দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে না। সো দ্যাট তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি আমরা টেম্পারেচারের উপর ডিপেন্ড করছে শুধুমাত্র কেলভিন টু দি পাওয়ার -1 ডিগ্রি সি টু দি পাওয়ার -1। এবং এর যদি তুমি ডাইমেনশন বার করতে চাও, ডাইমেনশন, সো ডাইমেনশন অফ আলফা কত হবে, সো থিটা টু দি পাওয়ার -1। সো ডাইমেনশন অফ আলফা শুড বি ইকুয়াল টু থিটা টু দি পাওয়ার -1। দিস ইজ অল অ্যাবাউট আলফা, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এখন যদি তুমি লোহার আলফা দেখো, সো আলফা Fe লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক প্রায় হয় 1.2 ইনটু 10 টু দি পাওয়ার -4 ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1। আমি ধরে নিলাম এটা একটা ভ্যালু স্ট্যান্ডার্ড। এর মানে কি, এর মানে যে 1 সেন্টিমিটার প্রাথমিক দৈর্ঘ্যযুক্ত যদি একটা রড নাও এবং তার দৈর্ঘ্য বৃদ্ধি যদি 1 ডিগ্রি সেলসিয়াস হয়, সরি তার উষ্ণতা বৃদ্ধি যদি 1 ডিগ্রি সেলসিয়াস করো অ্যাকর্ডিং টু দা সংজ্ঞা, তাহলে 1 সেন্টিমিটার প্রাথমিক রড বা প্রাথমিক দৈর্ঘ্যের রড নাও, তার উষ্ণতা যদি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াও তাহলে পরে তার দৈর্ঘ্য বাড়বে কত না, তো 1.2 ইনটু 10 টু দি পাওয়ার -4 সেন্টিমিটার। এবং এটা যথেষ্ট নগণ্য, অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ এমন নয় যে তুমি উষ্ণতা দিচ্ছ আর দেখছো সুসুর করে দৈর্ঘ্য বেড়ে যাচ্ছে, এরকম তো হবে না অ্যাকচুয়ালি। যে লাইক আমরা এখানে যে ট্রাইপডটা আছে আমি এখানে তাপ দিচ্ছি হু হু করে দৈর্ঘ্য বাড়ছে দেখতে পাচ্ছি, এরকম তো হবে না, সে চোখে দেখাই যাবে না, মাইক্রোস্কোপিক্যাল অবজারভেশন লাগবে। সো অ্যাকচুয়ালি এরকম হয় না, সো খুব 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 কম হয়। যেমন করে দৈর্ঘ্য প্রসারণ পেলাম আমরা, সেরকম করে কি ক্ষেত্র প্রসারণও পেতে পারি। কিভাবে, যদি আমি এখন রড ইউজ না করি, আমি যদি একটা এরকম ল্যামিনার শীট ইউজ করি তাহলে পরে তার দৈর্ঘ্য আছে প্রস্থও আছে, তাহলে এর ক্ষেত্রফল বাড়বে। কেন, এর দৈর্ঘ্য বাড়বে প্রস্থও বাড়বে। এবার যদি কোনো একটা পদার্থের দৈর্ঘ্য প্রস্থ বাড়ে তাহলে তার কি হবে, ক্ষেত্রফল বাড়বে, এরিয়া বাড়বে, সারফেস বাড়বে। সো প্রাথমিক সারফেস S1 ছিল যখন টেম্পারেচার ছিল T1 এবং T2 টেম্পারেচারে ধরে নিলাম তার সারফেস হলো S2। এখানে যেমন লিনিয়ার এক্সপানশন কোএফিসিয়েন্ট পেয়েছি, এখানে কি পাবো, সারফেস এক্সপানশন কোএফিসিয়েন্ট বা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। এখানে যেমন পেলাম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, কেন দৈর্ঘ্য পেলাম, দৈর্ঘ্য বৃদ্ধির ক্ষেত্রে, তাহলে এখানে সারফেস এক্সপানশন কোএফিসিয়েন্ট পাবো, কেন, সারফেস বাড়ছে বলে। এবার এই সারফেস এক্সপানশন কোএফিসিয়েন্ট বা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এটা আমরা বিটা দিয়ে লিখব। যেহেতু একই ম্যাটেরিয়াল, একই জিনিস, একই রকম ভাবে আমরা ডেরিভেশন দেখাচ্ছি, সো আলফা যেমন ভাবে আমরা অবটেন করেছি সেইভাবে বিটাটাকে অবটেন করব। কিভাবে না, তো আলফা ছিল L2 মাইনাস L1, বিটা হবে S2 মাইনাস S1 বাই কি হবে S1 ইনটু T2 মাইনাস T1, এটা অ্যাকচুয়ালি হবে। এবং এক্স্যাক্টলি ইউনিটও কি হবে, সেম হবে, কত হবে, ডিগ্রি সি টু দি পাওয়ার -1 কে টু দি পাওয়ার -1, এবং ডাইমেনশনও সেম হবে, কত, থিটা টু দি পাওয়ার -1। এবং আমরা এর যদি ডেফিনিশন দিতে চাই, এখানে বলছিলাম ইউনিট ইনিশিয়াল লেংথ, একক প্রাথমিক দৈর্ঘ্য, এখানে বলবো একক প্রাথমিক ক্ষেত্রফল যুক্ত, ঠিক তো, একক প্রাথমিক ক্ষেত্রফল যুক্ত কোন একটি পদার্থে উষ্ণতা যদি 1 ডিগ্রি বাড়ানো হয়, যে পরিমাণ ক্ষেত্রফল বৃদ্ধি হবে তাকে বলবো তার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। সিমিলারলি যদি ক্ষেত্রফল না হয় এবার ভলিউম হতো, ধরো T1 টেম্পারেচারে কোনো পদার্থের ভলিউম ছিল V1, T2 তে তার ভলিউম হলো V2, হতেই পারতো। তাহলে এটাকে কি বলবো, লিনিয়ার এক্সপানশন কোএফিসিয়েন্ট, সারফেস এক্সপানশন কোএফিসিয়েন্ট, এটা কি হবে, ভলিউম এক্সপানশন কোএফিসিয়েন্ট, এবং এটাকে লিখবো আমরা বিটা, সরি এটাকে লিখবো আমরা গামা দ্বারা। সো অ্যাকর্ডিং দিস একই ভাবে গামাটাকেও কি লিখবো না, তো V2 মাইনাস V1 বাই V1 ইনটু T2 মাইনাস T1, এবং এরও সেম হবে ইউনিট এবং এরও হবে সেম ডাইমেনশন, সব সেম হবে।
সো আমরা কোনো একটা কঠিন পদার্থের ক্ষেত্রে 3 প্রকার প্রসারণ গুণাঙ্ক কিভাবে অবটেন করা যায় বা কিভাবে পাওয়া যায় সেটা এখানে বুঝলাম। ইয়েস, আমরা এটা পেতে পারি। তাহলে আলফা, বিটা এবং গামা, এটা 3 প্রকারের প্রসারণ এখানে আমরা দেখতে পাই। এখন এদের মধ্যে একটা রিলেশন আছে। রিলেশনটা কি? আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3। এই প্রমাণটা এবার করাবো। সো রিলেশন বিটুইন আলফা, বিটা এন্ড গামা। চলো এটাই করছি এবার। এগুলো লেখার কোনো দরকার আই গেস নেই কিছুই, সবই পড়েছো। সো এগুলো জাস্ট রিডিং দিও ভাই, এখানে বেশি সময় নষ্ট করবে না। এই চ্যাপ্টার গুলো তোমাদের জাস্ট দিয়েছে বইটাকে মোটা করার জন্য, বা সিম্পল কথা, এমন কিছু এই চ্যাপ্টার গুলোতে না। হ্যাঁ, কয়েকটা অঙ্ক আছে সেগুলো পড়াতে হবে, সেগুলো ভালো, ঠিক আছে। অঙ্কগুলো আজকে বলেও দেবো কেমন টাইপের অঙ্ক তোমাদের করতে হবে, এটুকু বলে দেবো, নাহলে পরে হয়তো এক্সাম্পল ওই টাইপের অঙ্ক ছাড়া অন্য অঙ্কগুলোই করবি তোরা। কারণ অঙ্ক দু রকম একটা ক্যাটাগরি আছে, সোজা অঙ্ক আছে, একটা কঠিন অঙ্ক আছে। সো আমরা এখন রিলেশন বার করব আলফা, বিটা, গামার। দেখো তাহলে আলফা আর বিটা আগে বার করে নি, আলফা আর গামা বার করে নি, তাহলে পরে আলফা বিটা গামা রিলেশন বেরিয়ে যাবে। তাহলে প্রথম কাজ হবে আমার আলফা আর বিটার মধ্যে রিলেশন খোঁজা। আলফাটা কি? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, আর বিটাটা কি? ক্ষেত্র প্রসারণ, মানে সারফেস তোমার বৃদ্ধি পাবে সেটাই। তাহলে এমন একটা পদার্থ ধরলাম যা সারফেসে, যে সে দিস ইজ আওয়ার সিম্পল একটা পদার্থ যার প্রাথমিক সারফেস হচ্ছে S0। প্রাথমিক সারফেস S0 কখন? না তো T1 টেম্পারেচারে, T1 টেম্পারেচারে S0। এখন এর যদি প্রাথমিক দৈর্ঘ্য হয়, আচ্ছা S1 ধর, সুবিধা হবে, S1 L1 L1 ধরলাম আমি, হতেই পারে L1 L1। তাহলে বাই লজিক আমি এটা লিখতে পারি কি, যে S1 শুড বি ইকুয়াল টু L1 স্কয়ার, তাই তো হওয়া উচিত, কারণ ক্ষেত্রফল ইকুয়াল টু কত হবে? দৈর্ঘ্য ইনটু প্রস্থ। এবার দৈর্ঘ্য L1 প্রস্থ L1, তাহলে এটা কি হবে? S1 ইকুয়াল টু L1 স্কয়ার। এবার আমরা কি করলাম? এর টেম্পারেচারকে ইনক্রিজ করে T2 করলাম, তাহলে এর এই লেন্থও বাড়বে আর এর দৈর্ঘ্য বাড়বে, সবই তো বাড়বে নাকি? তার মানে টেম্পারেচারকে T2 করলাম। ইফ উই ইনক্রিজ টেম্পারেচার বাই T2, তাহলে লেন্থ হলো আমার কত? L2। তার মানে দৈর্ঘ্য এখন হয়ে গেল L2। যদি দৈর্ঘ্য L2 হয়, তাহলে অন্তিম ক্ষেত্রফল কত হবে? L2 স্কয়ার নিশ্চয় হবে, তাই তো হওয়া উচিত, L2 স্কয়ার। এবার যদি লিনিয়ার এক্সপানশন কোএফিসিয়েন্ট হয় তোমার আলফা, তাহলে টেম্পারেচার বাড়লো কত? T2 থেকে T1। তাহলে এখানে একটা ফর্মুলা পেয়েছিলাম যে আলফা শুড বি ইকুয়াল টু L2 মাইনাস L1 বাই L1 ইনটু T2 মাইনাস T1। নিশ্চয়ই এটাই পেয়েছিলাম আমরা নাকি? অবভিয়াসলি এটাই পেয়েছিলাম, তাই না? আলফা তো এটাই পেয়েছিলাম। এক্ষেত্রে তো আলফা প্রযোজ্য, কারণ এখানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক তো আলফা থাকবেই। তাহলে আলফা সমান যদি এটা হয়, তাহলে আমি লিখতে পারি L2 মাইনাস L1 সমান আলফা L1 ইনটু T2 মাইনাস T1। তাহলে এখান থেকে দেখো L2 সমান কত লিখতে পারবো, যেহেতু L2 দরকার আমার নাকি? L2টা দরকার আমার এখানে, L2টা দরকার আমার এখানে। তাহলে L2টা কত বার করছি এখান থেকে। আচ্ছা, L1 কে এদিকে নিয়ে গেলাম, দিয়ে L1টাকে কমন নিলাম, হবে L1 কমন নিলে 1 প্লাস আলফা T2 মাইনাস T1 এরকম কিছু একটা পড়ে থাকছে। সো আমরা এটা এখানে পুট করব। সো উই গেট S2 শুড বি ইকুয়াল টু L2 স্কয়ার, তার মানে L1 স্কয়ার স্কয়ার করলাম, আর 1 প্লাস আলফা T2 মাইনাস T1 এর হোল স্কয়ার। ঠিক, এখন আলফা ভেরি স্মল, আলফা হচ্ছে খুব ছোট, আলফা বিং, আলফা খুবই ছোট। কেন? একটু আগে ভ্যালু লিখেছিলাম 1.2 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 4। এবার তার যদি স্কয়ার করো 10 টু দি পাওয়ার মাইনাস 8, আরো ছোট হয়ে গেল। তো যেহেতু আলফা খুব ছোট, অ্যাকর্ডিং টু দ্য বাইনোমিয়াল থিওরেম, আমরা এই দুইটাকে নিচে নামাতে পারবো, বাকি টার্মগুলোকে অ্যাভয়েড করে। কারণ বাকি টার্ম তো থাকবে, স্কয়ার কিউব এরকম টার্ম থাকতেই থাকবে, তো সেগুলোকে অ্যাভয়েড করে আমরা কি লিখতে পারবো? দুইটাকে নিচে নামিয়ে দিলে আমরা লিখতে পারবো S2 শুড বি ইকুয়াল টু L1 স্কয়ার। এগেইন দেখো L1 স্কয়ার মানে তো S1, সো S1 L1 স্কয়ার মানে S1। এবার দেখো 1 প্লাস এটা লিখে দিলাম 2 আলফা T2 মাইনাস T1। ঠিক আছে, পাওয়া গেল। তার মানে আমরা এখানে দেখলাম কি, যে S2 শুড বি ইকুয়াল টু S1 ইনটু 1 প্লাস 2 আলফা T2 মাইনাস T1 পাওয়া গেল। এবার এর যেহেতু দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে, তার সাথে সাথে ক্ষেত্রফলও বৃদ্ধি পাচ্ছে, তাহলে এর সারফেস বা সারফেসিয়াল সারফেস এক্সপানশন কোএফিসিয়েন্ট বিটাও তো থাকবে। তাহলে এর বিটা কত হবে? না তো এর বিটা হবে S2 মাইনাস S1 বাই S1 ইনটু T2 মাইনাস T1, কারণ এটাই তো ফর্মুলা লিখেছিলাম।
তাহলে এক্স্যাক্টলি সেম ভাবে আমরা এখানে S2 টাকেও লিখতে পারি কিভাবে, এক্স্যাক্টলি সেম ভাবে S2 সমান লিখতে পারি S1 1 প্লাস বিটা T2 মাইনাস T1 লিখতে পারি নিশ্চয়ই। সো ইফ বিটা বি দ্য সারফেস এক্সপানশন কোএফিসিয়েন্ট SEC, সো বিটা যদি তোমার সারফেস এক্সপানশন কোএফিসিয়েন্ট হয় বা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, তাহলে তুমি লিখতে পারো S2 সমান S1 1 প্লাস বিটা T2 মাইনাস T1 এটাও লিখতে পারো। সো ইফ ইউ কম্পেয়ার দিস ইকুয়েশনস টু S2 আর S1, এই ইকুয়েশন দুটো কম্পেয়ার করো, তাহলে S2 S2 S1 S1 1 1 T2 মাইনাস T1 T2 মাইনাস T1। সো অনলি পসিবিলিটি আমরা এখানে পাবো বিটা শুড বি ইকুয়াল টু কত 2 আলফা। সো কম্পেয়ারিং দিস উই গেট বিটা সমান কত 2 আলফা, অতএব আলফা সমান পাওয়া গেল বিটা বাই 2। সো আমরা এখান থেকে পেলাম আলফা ইকুয়াল টু বিটা বাই 2। সেম লজিকে তুমি ভাবো আমরা এখানে কি নিয়েছি, আয়তন নিয়েছি, একটা কিউব চয়েস করেছি, আমরা একটা কিউব চয়েস করেছি যা T1 টেম্পারেচারে ছিল না, তো T1 টেম্পারেচারে ছিল লেংথ L1 আর T2 টেম্পারেচারের লেংথ হলো L2। তাহলে ইনিশিয়াল ভলিউম V1 কত হবে, তাহলে তার দৈর্ঘ্য যদি L1 ছিল প্রথমে, তাহলে প্রাথমিক আয়তন V1 কত হবে, একটা কিউবের আয়তন কি হয় L কিউব, তাহলে V1 শুড বি ইকুয়াল টু L1 কিউব, তাই হওয়া উচিত। আর V2 শুড বি ইকুয়াল টু কত স্যার L2 কিউব, কারণ অন্তিম আয়তন L2 কিউবই হবে। আর L2 এর ভ্যালু তুমি এখানে জানো, L2 এর ভ্যালু তুমি জানো, সো L2 ভ্যালুটা যদি এখানে বসিয়ে দাও, তাহলে L1 কিউব, বিকজ L1 কিউব আর এটার কিউব, তো এটার কিউব যদি হয় তাহলে 1 প্লাস আলফা T2 মাইনাস T1 এর হোল কিউব। এগেইন সেম, আলফা একটা ক্ষুদ্র, তার কিউব আরো ক্ষুদ্র, বাকি টার্মগুলো বাদ, শুধুমাত্র 3টা এখানে নেমে যাবে। এটা তোমাদের মনে হচ্ছে কেন হচ্ছে, এটা কি মনে হচ্ছে যে কেন হচ্ছে দেখাতে হবে, দেখ এখানে করছি, দেখ মনে হচ্ছে যে এটা কেন আমি 3 নিচে বসাচ্ছি, ঠিক আছে দেখলে। আচ্ছা T2 মাইনাস T1 লিখছি না, আমি শুধু T লিখছি, ঠিক আছে। আচ্ছা 1 প্লাস আলফা টি হোল কিউব, বুঝতে পারলি ব্যাপারটা, T2 মাইনাস T1 কে T লিখলাম। আর এটাকে ভাঙলে কি হবে বল, A প্লাস বি কিউব, তো তাহলে A কিউব প্লাস 3A স্কোয়ার বি প্লাস 3AB স্কোয়ার প্লাস বি কিউব, ঠিক তো। আলফা ক্ষুদ্র, তাহলে আলফা স্কোয়ার কি হবে আরো ক্ষুদ্র, এই টার্মটা বাদ, আর আলফা কিউব আরো ক্ষুদ্র বাদ, তাহলে এই পুরো টার্ম বাদ থাকলে কি পড়ে যাচ্ছে 3 আলফা টি, দেখ এই 3টাই শুধুমাত্র নিচে নেমে যাচ্ছে, ব্যাপারটা বুঝতে পারলি কেন হলো, ক্লিয়ার হলো কনসেপ্টটা। সো বেসিক্যালি আমরা এখানে দেখালাম যে কি করে এই 3টা নিচে নেমে যায়। সো তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে বাইনোমিয়াল থিওরেম অ্যাপ্লাই করে L1 কিউব মানে আবার V1, তাহলে এখানে লিখতে পারো 1 প্লাস 3 আলফা T2 মাইনাস T1 লিখতে পারবো আমরা, তাই না। এগেইন এটা যেহেতু আয়তন বাড়ছে, তাহলে এর আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা পাওয়া যাবে। এগেইন গামা সমান কত লিখবো, তাহলে V2 মাইনাস V1 বাই V1 ইন্টু T2 মাইনাস T1, তাই লেখা উচিত আমার। এবং ইফ গামা বি দা ভলিউম এক্সপানশন কোএফিসিয়েন্ট VEC, তাহলে পরে V2 সমান লেখা যায় V1 1 প্লাস গামা T2 মাইনাস T1। এখন যদি দুটোকে কম্পেয়ার করিস V2 V2 V1 V1 1 1 T2 মাইনাস T1 T2 মাইনাস T1, তাহলে অনলি পসিবিলিটিস থাকছে 3 আলফা শুড বি ইকুয়াল টু গামা, অতএব কম্পেয়ারিং উই গেট গামা শুড বি ইকুয়াল টু 3 আলফা, অতএব আলফা শুড বি ইকুয়াল টু গামা বাই 3। তাহলে আলফা পেলাম বিটা বাই 2, আবার আলফা পেলাম গামা বাই 3, সো আলফা শুড বি ইকুয়াল টু বিটা বাই 2 শুড বি ইকুয়াল টু গামা বাই 3। হ্যাঁ, সো এই প্রমাণটা পরীক্ষায় বহুবার দিয়েছে, এমন নয় যে দেয়নি, প্রমাণটা একটু ভালো করে পড়বে, পরীক্ষায় দেয়। সো আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3, এই দুটো প্রসেসে করা যেতে পারে, এটাকে ক্যালকুলাসের নিয়মেও করা যেতে পারে। যদি কারোর মনে হয় ক্যালকুলাসে করতে পারো, সহজ ক্যালকুলেশন, আরো সহজ ক্যালকুলাস, তবে আমরা ফিজিক্সের ওয়েতে করালাম, ঠিক আছে। তাহলে আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3, এই প্রমাণটা মোটামুটি আমরা এখানে দেখলাম। নেক্সট, এখন তাপীয় প্রসারণ অর্থাৎ থার্মাল এক্সপানশন যে বডিদের হচ্ছে, তার ব্যবহার
আর অপব্যবহার মানে যেটা আমরা ইউজ করব না, বাজে ভাবে কাজ করছে। তো সবচেয়ে প্রথম যে প্রবলেমটা দাঁড়ায় সেটা হচ্ছে কি, রেল লাইন জোড়ার মাঝে একটু সামান্য পরিমাণ গ্যাপ রাখা হয়। কারণ কি, যখন দুটো রেল লাইনকে জোড়া লাগানো হয় গ্যাপ দেওয়া হয়। কেন গ্যাপ দেওয়া হয়? গ্যাপ দেওয়া হয় তার রিজনটা হচ্ছে, যদি গ্যাপ না দিতাম, ধরো একদম যদি আমি কানায় কানায় জোড়া লাগিয়ে দিতাম দুটো রেল ট্র্যাক, তাহলে পরে কি হতো, থার্মালি দুজনে এক্সপান্ড করতো। এখন থার্মালি যদি দুজনই এক্সপান্ড করতো তাহলে তাদের বেঁকে যাওয়ার একটা প্রবল প্রবণতা থাকতো। এটা যদি একটা রেল ট্র্যাক, এটা একটা রেল ট্র্যাক হয়, এদের মধ্যে এই গ্যাপটা যদি না দিই, তাহলে এখানে যখন গাড়ির চাকা চলবে তখন এখানে কি হবে, ফ্রিকশনের জন্য প্রচুর হিট জেনারেট করবে, তার ফলে এটা দৈর্ঘ্য বাড়বে। এবার রেল ট্র্যাক যত লম্বা, দৈর্ঘ্য বৃদ্ধিও তত বেশি হবে। তার মানে আমার এক একটা রেল ট্র্যাক নাই না করে তো 15-20 মিটার তো হয়, বড় বড় ট্র্যাক হয় লম্বা লম্বা, এবার তার দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণও বেশি হবে। সেই ফলে এই দুটো এরকম ভাবে যদি কাছাকাছি একদম মুখে মুখে জড়িয়ে দেওয়া হয় তাহলে বেঁকে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, এবং তার ফলে গাড়ির দুর্ঘটনা হওয়ার একটা বিশাল প্রবণতা থাকে। সেই কারণে ফিস প্লেট লাগিয়ে জয়েন করা হয়। ফিস প্লেট গুলো কেমন হয় দেখবি, এরকম ডিম্বাকার ছিদ্রযুক্ত হয় এবং তার মাঝে এরকম করে একটা নাট দেওয়া হয়। ডিম্বাকারটা কেন দিচ্ছে, যে এক্সপান্ড করবে, তার ফলে এই জায়গাটা এরকম ভাবে দেওয়া হয়। এবার তুমি যদি ইঞ্জিনিয়ার হও, দিয়ে যদি ডিম্বাকার না দিয়ে এরকম গোল ছিদ্র, এইটুকুই দেবো, আর বেশি দেবো না, তুই ফাঁক রাখলি কোনো কাজে লাগবে না ফাঁক আমার, তাই না? সো ওই জায়গাটাও মাথায় রাখতে হবে। সেখানে অনেক সময় ডিম্বাকার ছিদ্র দেওয়া হয়, এটা কোশ্চেন এবার এরকমও অনেক সময় দিয়েছে আগে, এখন দেয় না। যেরকম ফিস প্লেট গুলো ডিম্বাকার ছিদ্রযুক্ত কেন হয়, হোয়াই? বর্তমানে এটা ইউজ করা হচ্ছে না। এটা ইউজ করা একটা বাজে হচ্ছে কি, সাউন্ড হয় খুব বেশি, ঘর 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 সাউন্ড হয় যতক্ষণ ট্রেন যাবে। তার ফলে কি করছে, ক্লাস 10-এ তোমরা পড়েছো থার্মিট মিক্সচার, সেই থার্মিট মিক্সচারের সাহায্যে কি করছে, এই জায়গাটায় পুরোপুরি ব্লকেজ করে দিচ্ছে বাই মিনস অফ র লোহা। কারণ এটাও লোহা, এই লোহা, এখানেও লোহা দিয়ে দিচ্ছে, তার ফলে পুরোটা একটা সিস্টেম হয়ে যাচ্ছে। তার ফলে বেঁকে যাওয়ারও কোনো প্রবলেম নাই, পুরো একটা ম্যাটেরিয়াল দিয়ে পুরো হয়ে যাচ্ছে। সেই জন্য এখন তুমি অনেক জায়গায় ঢালাই করে দিচ্ছে, একদম ডাইরেক্ট। আগে জোড়া লাগাতো, এখন ঢালাই করে দিচ্ছে। কারণ কি, ট্র্যাক লাগালাম এখন তো 15-20 বছরের ভাববো না আমি, 15-20 বছর তার বেশিও। সেই কারণে অনেক সময় সেতু যেগুলো হয় সেগুলো লোহা দিয়ে বানানো হয়। এবার লোহার দিয়ে সেতু যদি বানানো হয়, ধরো এখানে একটা গাঁথনি দেওয়া, এখানে একটা গাঁথনি দেওয়া, এটা অনেক বড় কথা বলছি, 15-20 মিটার ধরো। এবার গাঁথনি দেওয়ার মাঝে এখানে ধরো একটা নালা বা নদী ছোটখাটো কিছু আছে, ঠিক আছে, খুব বড় নয়। এখন আমি যে এখানে একটা সেতু বানিয়ে পুরো এরকম করে যদি এই জায়গাটা গেঁথে ফেলি, তাহলে এই সেতুটার এইটা তো একটা লম্বা অংশ, তার ফলে এটা কি হবে, যখন প্রচুর গরম হবে মে এপ্রিল মাসে, তখন এটা কি করবে, দৈর্ঘ্য বাড়তে চাইবে। এবার যদি বাড়তে না চায়, তার ফলে এখানে কিন্তু ক্র্যাক দেখা যাবে। সেজন্য অনেক সময় দেখবে তুমি এগুলো ক্র্যাক হয়ে যায়। এখানেই শুধু হয় না, বাড়ি ঘরে দেখবে নতুন বাড়ি বানিয়েছো ক্র্যাক হয়ে গেছে, নতুন বাড়ি প্লাস্টার করেছো ক্র্যাক হয়ে গেছে। তার কারণ কি, তার অন্যতম কারণ হচ্ছে যে তোমার জল, বালি, সিমেন্টের পরিমাণ ঠিক মতো দেওয়া নাই। কতটা কি দিতে হবে সেটা মিস্ত্রি বুঝতে পারেনি, 1 নম্বর। অনেক সময় ছাদে ক্র্যাক দেখা যায়, তার কারণ কি, রড যেগুলো ছিল সেই রড গুলোর সাথে ঠিক মতো গুলো বসেনি, রড বেড়ে গেছে বা রড কোনো কারণে বেড়ে গেছে, ইনক্রিজ করেছে, তার ফলে এটা হয়ে গেছে। তো এখানেও তাই হতে পারে, অনেক সময় ভেঙে যেতে পারে। তার ফলে কি করে, এই জায়গাটায় কি করে, এইখানটাতে একটা এরকম করে দুটো চাকা দিয়ে দেয়, দিয়ে এই জায়গাটা একটু গ্যাপ রাখা হয়, এরকম ভাবে গ্যাপ রাখা হয়, বুঝতে পারলাম ব্যাপারটা, নিচটা, যার ফলে কি হচ্ছে, ওই জায়গাটা একটু এক্সপান্ড করতে পারে, ঠিক আছে, একটু গ্যাপ রাখা হয় এই কারণে। তাহলে এগুলো হচ্ছে তার ক্ষতিকারক দিক, বা এগুলো হলে পরে সমস্যা হয়, তাই না? আচ্ছা, এর উপকারিতাও আছে। আমরা যদি একটা দ্বিধাতব পাত বানাই বাই মিনস অফ রিভেটিং, তাহলে সেখান থেকে আমরা কিছু ইনস্ট্রুমেন্ট বা যন্ত্র বানাতে পারি। হোয়াট ইজ রিভেটিং? না তো আমরা যদি দেখি যে দুটো সমান মাপের সাইজের ধাতব পাতকে আমরা যদি নিই এবং আমরা যদি তাদেরকে নাট বল্টুর সাহায্যে যুক্ত করি, তাহলে সেটাকে ইজিলি খুলে দেওয়া যায় বাই মিনস অফ নাট বল্টু ঘুরিয়ে। কিন্তু আমরা যদি কি করি, ধরো একটা এখানে ছিদ্র করলাম আর এখানে একটা ছিদ্র করলাম, দুটো ছিদ্র করলাম এবং এটাকে উত্তপ্ত করলাম। এবার এটাকে যদি উত্তপ্ত করা হয়, ছিদ্রের সাইজটাও বাড়বে, বড় হবে ছিদ্রটাও। এবার ওই বড় ছিদ্রতে আমরা কি করলাম, আমরা একটা নাট বা এরকম কিছু জাতীয় অংশ ঢুকিয়ে দিলাম, ওই বড় অংশ। এবার তারপর কি করলাম, একে ঠান্ডা করতে দিলাম।
ঠান্ডা করলে ওই ছিদ্রের মধ্যে তাহলে ওই যে অংশটা ঢুকিয়েছিলাম নাট বা কি বলে নাট বলে বা বল্টু বলে হোয়াটএভার, সেটা কি হবে একদম কামড়ে বসে যাবে। তার ফলে এটাকে আর আলাদা করা যাবে না। যদি একে উত্তপ্ত করো তবে এটাকে আলাদা করতে পারো, ওনলি পসিবিলিটি। এই রকম পদ্ধতিকে বলি আমরা রিভেটিং করা। এবার এটাকে কেন করব, বাড়ি ঘরে এটা করবো না, আমরা এটা সেতুতে বা কোনো জায়গায় করবো। কেন? কারণ তুমি সেতু বানিয়েছো এমন ভাবে যে সেটা 40-50 বছর চলে, তাকে আর খুলতে না হয়। ঠিক আছে, তার মানে আমি এটা সেই জায়গায় করব যাতে যেখানে আমার খুলতে হবে না, কোনো রকম সম্ভাবনা নাই। এবার তুমি বলবে স্যার নাট দিলেই বা সমস্যা কি হতে পারে? ভাইব্রেশনের জন্য সময় নাট লুজ হয়ে যায়। ধরো কোনো রকম ভাবে ভাইব্রেশনে নাট লুজ হয়ে গেল, তখন তো সেতু বিপর্যয় আসবে। সেই একই কারণে এরোপ্লেনের নাট বল্টু ইউজ করে না। এরোপ্লেনের নাট বল্টু খুব কম ইউজ করে, ম্যাক্সিমামটা রিফিটিং করে। কেন? কারণ এরোপ্লেনে যে প্রপেলার ঘোরে, সেই প্রপেলারে প্রচুর ভাইব্রেশন ক্রিয়েট হয়। ওই ভাইব্রেশন ক্রিয়েটের ফলে তোমার নাটগুলো খুলে যেতে পারে, অটোমেটিক্যালি খুলে যেতে পারে। ঠিক আছে, সেই জন্য অনেক সময় সাইকেল চালালে বা বাইক চালালে দেখবে নাট অনেক সময় লুজ হয়ে যায়, নিজে নিজে লুজ হচ্ছে, তুমি লুজ করছো না, কিন্তু ওই যে সাইকেল যখন চালাচ্ছ জার্কিং বা এরকম হওয়ার কারণে অনেক সময় নাটগুলো লুজ হয়ে যায়। তো এটাও তাই হতে পারে। এবার এটা তুমি বানিয়েছো যাতে নাট কেউ খুলে না নিয়ে যেতে পারে, নাট খুলে অনেকে নিয়ে পালিয়ে যেতে পারে, তাই না? ঠিক আছে, সো আর উদাহরণ দিচ্ছি না। ঠিক আছে, তো এগুলো পসিবল আছে, ক্লিয়ার? এই জন্য আমরা যদি হাওড়া ব্রিজে যাই এরকম নাট বল্টু মাথায় মোটা মোটা দেখতে পাবো। এগুলো অ্যাকচুয়ালি কি রিভেটিং করা, রেলের সেতুতে দেখবে মোটা মোটা দেওয়া থাকে। ঠিক আছে, এগুলো দেওয়া থাকে, ক্লিয়ার? এবার এটার কাজ কি? যদি একটা দ্বিধাতব পাতকে নাও এবং ধরো একে তুমি উত্তপ্ত করছো, এটা বেঁকে যায়। কেন বেঁকে যাবে? কারণ কি, দুটো আলাদা আলাদা ম্যাটেরিয়াল হওয়ার ফলে ধাতু দুটোর প্রসারণ আলাদা। লোহা আর তামা যদি নাও, লোহা আর তামার মধ্যে লোহার প্রসারণ অনেক কম, তামা অনেক বেশি প্রসারিত হয়ে যায়। সেটা এটা যদি লোহা আর তামার একটা দ্বিধাতব পাত ইউজ করা হয়, তাহলে এটা এরকম করে বেন্ড হয়ে যাবে। কেন বেন্ড হবে? কারণ লোহা কম পরিমাণ বেন্ড হবে, লোহা কম পরিমাণ প্রসারণ হবে, সেজন্য ভেতরের দিকে থাকবে লোহা। আর যেহেতু তামা প্রসারণ বেশি হবে, তার বাইরের দিকে থাকে তামা। এবং এটাকে কাজে লাগিয়ে আমরা অগ্নি সংকেত বা এরকম যন্ত্র বানাতে পারি। ক্লাস 10-এ পড়েছো, আর ব্যাখ্যা দিচ্ছি না সেগুলো। ঠিক আছে, নিশ্চয়ই পারবে, এগুলো পড়েছো, মনে আছে আই গেস। ঠিক আছে, ক্লিয়ার হলো? তাহলে আমরা এর ব্যবহার বুঝতে পারলাম। এছাড়াও আমরা থার্মাল স্ট্রেসকে কাজে লাগিয়ে দেওয়াল ভাঙতে পারি। কিভাবে? জাস্ট ইমাজিন করো, আমরা কি বললাম যে কোনো একটা দণ্ডকে যদি আমি তাপ দিই তাহলে তার কি হবে? দৈর্ঘ্য বৃদ্ধি হবে। এবার ধরো এই দেওয়ালটাকে আমি ভাঙবো, ধরো এই দেওয়ালটা কংক্রিট দিয়ে বানানো, ইটের দেওয়াল, ইট দেওয়াল তো বাড়ি মারলে ভেঙে যাবে, ধরো কংক্রিট দেওয়া। আমি কি করলাম, মোটা মোটা 5-6টা লোহার এরকম মোটা মোটা রড এনে একদম সাইজ করে ভরে দিলাম, ক্লাম্প দিয়ে সাইজ দিয়ে একদম টাইট টাইট করে লাগিয়ে দিলাম, এবং প্রত্যেকটাতে আমি তলে আগুন লাগিয়ে দিলাম। এবার প্রত্যেকটা তলে দিয়ে আগুন দেওয়া হয়, তাহলে প্রচুর হিট জেনারেট হচ্ছে। এবার হিট জেনারেট হওয়ার ফলে ওই লোহার রড গুলো কি হবে? দৈর্ঘ্যে বাড়তে চাবে, কিন্তু বাড়তে পারছে না। কেন? কংক্রিট আছে তো, কিন্তু ও তো বাড়বেই। এবার যদি তুমি টেনসাইল স্ট্রেংথ দেখো, কংক্রিটের থেকে লোহার অনেক বেশি, লোহার অনেক বেশি স্ট্রেংথ। সেই কারণে লোহার বেশি তো কংক্রিটের কম। তো একটা কংক্রিটের যদি সরু এরকম করে একটা কংক্রিট দিয়ে বানাও, একটা লোহার রড বানাও, তুমি লোহার রডকে ধরে ঝুলতে পারবে, কংক্রিট ভেঙে যাবে ঘর করে। সেই জন্য তো আমরা কি করি, কংক্রিটের মাঝে লোহার কি দিই? জালি দিই ছাদ বানানোর সময়। শুধু কংক্রিট দিয়েও তো ছাদ বানিয়ে দিতে পারতাম, হবে না? ওই লোহা লাগবে, স্ট্রাকচার ধরে রাখতে পারবে না, নাহলে কংক্রিটের ওই ক্ষমতা নাই। এবার ধরো সেই কংক্রিট, এবার তাপ দিচ্ছি, ও কি করবে? এত পরিমাণ স্ট্রেংথ তৈরি করবে, স্ট্রেস তৈরি করবে যে দেওয়াল দুটোকে ভেঙে দেবে। এটাকে বলবো আমরা থার্মাল স্ট্রেস। কিভাবে? সেম লজিকে আমরা যখন ইয়ং গুণাঙ্ক বা ইয়ং মডুলাস পড়েছিলাম, সেই লজিকে এখানে তুমি ভাবতে পারো যে ধরো এরকমই দুটো দেওয়াল আছে, এই দেওয়ালের মাঝে একটা এরকম করে মোটা লোহার রড দিয়ে রেখেছো এবং এখানে হিট দিচ্ছ। ও কি করবে এই জায়গাটায়? যদি এর ইয়ং মডুলাস y হয়, তো অ্যাকর্ডিং টু দা ফর্মুলা y ইকুয়াল টু কত হয়? f ইনটু l বাই a ইনটু স্মল l। এটা তো লজিক। এখন a তোমার কনস্ট্যান্ট, তুমি দণ্ডের a চেঞ্জ করতে পারবে না। ফোর্স কতটা লাগবে না লাগবে সে তো ইন্টারনাল ম্যাটার, আমি কিছু করতে পারবো না। আমি অনলি কিছু জানতে পারবো যে স্মল l কতটা বাড়াবো। এবার স্মল l যদি বাড়াতে থাকি, স্মল l এর মান বাড়তে থাকে, y এর মান কমতে থাকবে, কিন্তু y এর মান তো ফিক্সড, তাই না? লজিক এইভাবে ভাবো। তার মানে সামহাউ এই রেশিওটা তখন চেঞ্জ হয়ে যাবে নাকি, f বাই a। এই রেশিও এমন ভাবে চেঞ্জ হবে যাতে এটা বৃদ্ধি পেয়ে যায়, তবেই তো ম্যানেজ করতে পারবে y। এটা যত বাড়বে এটাও কি হতে হবে? বাড়তে হবে, তবেই তো তোমার এটা চেঞ্জেস থাকবে, না তা থাকবে না। সো f বাই এটাকেও চেঞ্জ হবে, বা এইভাবে বলতে পারো স্ট্রেস বাই স্ট্রেন।
তো লজিক্যালি আমরা এই স্মল এল মানে দৈর্ঘ্য বৃদ্ধি, এবার দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে না, তো L2 মাইনাস L1 সমান কত, আলফা ইন্টু L1 ইন্টু T2 মাইনাস T1। সো বাই দিস ফর্মুলা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। এবার ধরো T2 মাইনাস T1 টাকে আমি ডেল্টা টি ধরলাম, তাহলে আলফা এল ডেল্টা টি হতে পারে, এই ভ্যালুটা এখানে বসিয়ে দাও, তাহলে y সমান FL বাই স্মল এল নয়, এটা ক্যাপিটাল এল হবে, তাহলে যেহেতু প্রাথমিক দৈর্ঘ্য তুমি ক্যাপিটাল এল নিয়েছো, তাহলে FL ইন্টু A ইন্টু এল ইন্টু আলফা ইন্টু ডেল্টা টি। দেখো লেন্থের উপর ডিপেন্ডই করলো না, অর্থাৎ লেন্থ যাই থাকুক তুমি টেম্পারেচারকে যদি ঠিকঠাক করে বাড়াতে পারো, তাহলে y এর জন্য কি হবে, ও ভেঙে দেবে ওটাকে, এতটা পরিমাণ স্ট্রেস তৈরি হবে। এটাকে বলবো আমরা থার্মাল স্ট্রেস বা তাপীয় পীড়ন। তো থার্মাল স্ট্রেসকে কাজে লাগিয়ে আমরা অবভিয়াসলি কোন দেওয়াল বা এরকম টাইপের পদার্থকে ভাঙতে পারবো। ক্লিয়ার হচ্ছে? এবার আমরা পড়বো ডেনসিটির সাথে চেঞ্জ। ভলিউমের সাথে তো চেঞ্জ পড়লাম, আমরা কঠিন পদার্থের ডেনসিটির সাথে চেঞ্জ করলাম। বাকি এখানে অনেকগুলো গল্প আছে, গল্পগুলো একবার দেখে নিও, ঠিক আছে? চলো নেক্সট। আচ্ছা, তরলের প্রসারণটা পড়ি। একটু পরে আসেন না, একটা ক্লাস করি, একটু আসলে একটু ক্লাসটা করি নি আমি। হ্যাঁ বসো, ঠিক আছে? তো লজিক্যালি কটা বাজলো, কটারে? 7টা 5 হয়ে যাবে। ওকে, তরলের প্রসারণ। ক্লাস 10-এ তরলের প্রসারণ পড়েছিলাম, একটা লম্বা মুখওয়ালা জল, মনে পড়ছে কিনা জানি না, জার, ঠিক আছে? সেগুলো আর পড়াবো না যদিও বা আমি। দেখো ক্লাস 10-এ বলেছিলাম যে একটা লম্বা মুখওয়ালা যদি জলের জার নাও, এই, ঠিক আছে? এবার আমি কি করলাম, এখান থেকে এত দূর পর্যন্ত পুরো জল দিয়ে ভর্তি করে দিলাম, পুরো জল দিয়ে ভর্তি করে দিলাম, আর এখানে তাপ দিলাম। তাহলে কি হবে, প্রথমে তাপ দিলে জলটা নিচে নামবে নাকি? ক্লাস 10-এ বুঝিয়েছিলাম বলে আর বোঝাচ্ছি না, এগুলো জানো তো নাকি, পড়িয়েছিলাম। প্রথমে তাপ দিলে নিচে নামবে, ধরো এত দূর পর্যন্ত নামলো ও থেকে, তাহলে ও এটাকে বলবো পাত্রের প্রসারণ নাকি? কেন পাত্রের প্রসারণ? কারণ প্রথম তাপ পাত্র পেয়েছে বলে পাত্র প্রসারিত হয়েছে, পাত্র প্রসারিত হয়েছে বলে জল নিচে নেমেছে, তাই ও এটাকে আমরা বলবো পাত্রের প্রসারণ, পাত্রের প্রসারণ। এবার তারপর যখন তাপ দিতে থাকবো, হিটটা কোথায় চলে যাবে, জলের মধ্যে, এবং জল কি হবে, এরকম করে দৈর্ঘ্যে বেড়ে যাবে, বেড়ে ওকে ছাপিয়ে বি পয়েন্টে চলে গেল ধরো। তার মানে অ্যাকচুয়ালি তরল এটা প্রসারিত হয়েছে, সেই জন্য এ বিটাকে আমরা বলবো তরলের প্রকৃত প্রসারণ, নাকি অ্যাকচুয়াল প্রসারিত হয়েছে তরল, সেই জন্য এটাকে বলবো প্রকৃত প্রসারণ। আর আমার মনে হচ্ছে যে জল ও থেকে বি পর্যন্ত এটুকু বেড়েছে, সেই ও বিটাকে আমরা বলবো কি, আপাত প্রসারণ। সো অ্যাকচুয়ালি 3 প্রকার দেখলাম ঘটনা। এখন যদি লজিক দেখো, এ বি শুড বি ইকুয়াল টু ও এ প্লাস ও বি, তার মানে আমরা লিখতে পারি যে প্রকৃত প্রসারণ ইকুয়াল টু আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। ক্লাস 10-এ পড়েছো। এই কারণে তরলে 2 প্রকার প্রসারণ গুণাঙ্ক দেখা যায়। কারণ কি, তরলকে যখন কোনো পাত্রে রেখে গরম করা হয়, তখন আমাকে পাত্রের প্রসারণটাকেও ধরতে হয়, কারণ পাত্র নিজে প্রসারিত হয়ে যায়। এবার পাত্রের প্রসারণকে যদি বাদ দাও, তাহলে পরে তুমি যে অ্যাকচুয়াল প্রসারণটা পাবা, সেটা হচ্ছে কি, তরলের প্রকৃত প্রসারণ, ঠিক আছে? তাহলে প্রকৃত প্রসারণ আর আপাত প্রসারণের কনসেপ্ট এখান থেকে বুঝতে পারলাম। লজিক্যালি ধরো যে কোনো একটা তরল T1 টেম্পারেচারে তার ভলিউম ছিল V1, ধরো T1 টেম্পারেচারে তার ভলিউম ছিল V1। এবার T2 টেম্পারেচারে তার রিয়াল ভলিউম হলো V2, আর অ্যাপারেন্ট ভলিউম, অ্যাপারেন্ট মানে কি, ও থেকে বি এইটুকু মাপছি, তার মানে T2 তে অ্যাপারেন্ট ভলিউম, অ্যাপারেন্ট মানে হচ্ছে আপাত ভলিউম, হচ্ছে V2 ড্যাশ। তাহলে এখানে 2 রকমের প্রসারণ পাবো, একটা হচ্ছে গামা, গামা কি আয়তন প্রসারণ গুণাঙ্ক তো ফর লিকুইড, তাহলে এটা যদি রিয়াল হয় আর লিখলাম গামা আর, রিয়াল তো এখানে হয়েছে, তাই V2 মাইনাস V1 বাই V1 ইন্টু T2 মাইনাস T1, এটা হচ্ছে গামা রিয়াল। আর যদি গামা অ্যাপারেন্ট লিখতে হয়, তাহলে গামা A শুড বি ইকুয়াল টু V2 ড্যাশ মাইনাস V1 বাই V1 ইন্টু T2 মাইনাস T1। দিস ইজ অল অ্যাবাউট
এখন ধর লজিক্যালি এখন এইটুকু তো তরলের প্রকৃত প্রসারণ, ঠিক তো? আর এইটুকু তরলের আপাত প্রসারণ, কারণ এইটুকু তো আপাতই ধরেছি। এবার ধর T1 টেম্পারেচারে যতটুকু অংশ তরল ছিল তার ভলিউম V1, আর T2 টেম্পারেচারে ঠিক ততটুকু অংশ, যতটুকু অংশ তরল ছিল ততটুকু অংশের পাত্রের ভলিউম হচ্ছে V, আমি ধরলাম। তার মানে এখান থেকে কি বলতে পারবো যে পাত্রটাও প্রসারিত হয়েছে? ভালো করে বোঝ, কথাটার মধ্যে যুক্তি আছে। T1 টেম্পারেচারে জল কতটা ছিল? এখান থেকে এতটা জল ছিল। তো T1 টেম্পারেচার যতটা জল ছিল V1, আমরা আস্তে T2 টেম্পারেচারে বলছি ততটা তরলের পাত্রের আয়তন কত? V। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে V মাইনাস V1 এটা কি পাত্রের প্রসারণ? নিশ্চয়ই পাত্রের প্রসারণ। পাত্রের প্রসারণ V মাইনাস V1। পাত্রের প্রাথমিক আয়তন কত ছিল? না তো স্যার V1ই তো ছিল, কারণ এতটা তরল ছিল, আর এতটা তরলের পাত্রের কথাই তো আমি বলছি, ইন্টু T2 মাইনাস T1। এটা কি হবে তাহলে? এটা অ্যাকচুয়ালি কি হবে? পাত্রের প্রসারণ গুণাঙ্ক। এটাকে আমরা গামা জি দিয়ে লিখব। তাহলে এখনই আমরা পড়লাম প্রকৃত প্রসারণ সমান আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। সো লজিক্যালি ফ্রম দিস ক্যালকুলেশন আমরা বলতে পারি প্রকৃত প্রসারণ কত? না তো স্যার V2 মাইনাস V1। তাহলে প্রকৃত প্রসারণ V2 মাইনাস V1 সমান কত হবে? আপাত প্রসারণ কত হবে? V2 ড্যাশ মাইনাস V1। আর পাত্রের প্রসারণ কত? V মাইনাস V1। এবার সবগুলোকে V1 T2 মাইনাস T1 দিয়ে ভাগ কর। তাহলে V1 ইন্টু T2 মাইনাস T1, V1 ইন্টু T2 মাইনাস T1, V1 ইন্টু T2 মাইনাস T1। এইটা মানে তাহলে গামা আর, এটা মানে গামা এ, আর এটা মানে গামা জি। সো গামা আর ইকুয়াল টু গামা এ প্লাস গামা জি। এটাও পড়েছিলিস তোরা ক্লাস 10-এ, যে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের প্রসারণ গুণাঙ্ক। গামা আর শুড বি ইকুয়াল টু গামা এ প্লাস গামা জি। তাহলে দুই প্রকার প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটা আমরা চেষ্টা করলাম বের করার, ঠিক আছে? আমরা এবার ডেনসিটি দিয়ে বার করব। তরল কঠিন যাই হোক, ডেনসিটি বার করার চেষ্টা করব। ডেনসিটি, যে ভলিউম দিয়ে চেঞ্জ তো আমরা বুঝলাম, ভলিউম দিয়ে চেঞ্জটা আমরা বুঝলাম, ডেনসিটি দিয়ে চেঞ্জ বুঝবো। চল বুঝি দেখি কি হয়। ধর আমার কাছে কোনো একটা টেম্পারেচারে কোনো একটা লিকুইড বা সলিড যাই ধরবি তুই, ধর এটা কিছু ভলিউম মাস আছে, লে। সো T1 টেম্পারেচারে ভলিউম হচ্ছে V1, আর T2 টেম্পারেচারে ভলিউম হচ্ছে V2। এবার বল, টেম্পারেচার চেঞ্জে ভলিউম চেঞ্জ হচ্ছে, তাহলে ডেনসিটিও তো চেঞ্জ হবে। কেন? বডির মাস তো সেম থাকে, মাস তো চেঞ্জ হয় না। একটা বডির মাস কোনোদিন চেঞ্জ হয় না। টেম্পারেচার যাই হোক, আমি চাঁদে নিয়ে গেলেও মাস একই থাকবে, তো টেম্পারেচার তো অনেক বড় কথা, কিছুই না। সো মাস একই, তাহলে আমি বলছি ভলিউম হচ্ছে V1, তাহলে ডেনসিটি D1, এবং ভলিউম 2 হলে ডেনসিটি হচ্ছে D2, আমি ধরলাম। কিন্তু উভয় ক্ষেত্রেই মাস কি থাকছে? সেম, মাস সেম। তো যেহেতু মাস সেম, আমরা জানি মাস মানে ভলিউম ইনটু ডেনসিটি, তাহলে এক্ষেত্রে ভলিউম ইনটু ডেনসিটি V1 D1 শুড বি ইকুয়াল টু কত? V2 D2, দুটোর মাসই সেম। অর্থাৎ T1 টেম্পারেচারের মাস কত হবে? V1 D1, আর T2 টেম্পারেচার মাস কত হবে? V2 D2, এবং বোথ সেম হবে। কেন? একটা বডির টেম্পারেচার চেঞ্জ করো বা যাই করো, মাস কোনোদিন চেঞ্জ হয় না, মাস একই থাকে। সো ফ্রম দ্যাট রিজন আমরা এখান থেকে লিখতে পারি যে V2 বাই V1 শুড বি ইকুয়াল টু D1 বাই D2। আচ্ছা, আমরা একটা ফর্মুলা পেয়েছিলাম V2 মাইনাস V1 বাই V1 ইন্টু T2 মাইনাস T1, এটাকে আমরা লিখি গামা দ্বারা, নাকি রে? আচ্ছা, T2 মাইনাস T1টাকে আমি T দিয়ে লিখছি, তাহলে আমি এখানে লিখতে পারি V2 মাইনাস V1 সমান গামা V1 T, যেখানে T মানে হচ্ছে T2 মাইনাস T1, T মানে হচ্ছে T2 মাইনাস T1। তাহলে V2 মাইনাস V1 কে আমি এভাবেও লিখতে পারি, V1 কে এইদিকে নিয়ে গেলাম, দিয়ে কমন নিলাম, তাহলে 1 প্লাস গামা T। তার মানে আমি লজিক্যালি V2 বাই V1 সমান লিখতে পারি 1 প্লাস গামা T। এখন এই V2 বাই V1 এর ভ্যালুটা এখানে বসিয়ে দিই, তাহলে অ্যাজ ইউ ক্যান সি D1 বাই D2 সমান হচ্ছে 1 প্লাস গামা T।
তার মানে d2 by d1 should be equal to 1 plus gamma t to the power -1 again. অতএব d2 should be equal to d1 1 minus gamma t. কেন মাইনাস হলো? বাইনোমিয়াল থিওরেম, -1টা আবার নিচে নেমে গেল। তবে টেম্পারেচার বাড়ালে পরে ডেনসিটি দেখো মাইনাস মানে কমছে। স্বাভাবিক, টেম্পারেচার বাড়ালে যদি ভলিউম বাড়ে ডেনসিটি কমবে, যাতে করে মাস কি থাকে, সেম থাকে। তার মানে টেম্পারেচার বাড়ালে তোমার ভলিউম বাড়ছে, মাস কি হবে, কমবে। আমি কি বলতে পারলাম ব্যাপারটা? লজিকটা হচ্ছে টেম্পারেচার বাড়লে ভলিউম কমে, বাড়ে, মাস কি মাস একই থাকে, ডেনসিটি কি হয়, কমে যায়। তার ফর্মুলাটা হচ্ছে এই। ক্লিয়ার হলো কনসেপ্টটা? ওকে, এবার এবার বিভিন্ন উষ্ণতায় তরলে নিমজ্জিত কঠিন বস্তুর আপাত ওজন হ্রাস। ঠিক আছে, আমি একটা বডিকে ধর কোনো একটা তরলে ডোবাবো, সেই তরলটা টেম্পারেচার কোনো এক সময় রাখলাম 0 ডিগ্রি সেলসিয়াস, কোনো এক সময় রাখলাম 100 ডিগ্রি সেলসিয়াস। এবার দুটো ক্ষেত্রে কি ওজনের চেঞ্জ আসবে? কেন ওজন? লজিক্যালি কোনো একটা বডিকে যখন আমি কোনো একটা লিকুইডে ডোবাবো তখন তার উপর একটা প্লবতা বল কাজ করবে, আর প্লবতা বল ডিপেন্ড করে কার উপর? লিকুইডের ডেনসিটির উপর। আর তুই এখনই দেখলি টেম্পারেচার যদি কি হয়, বাড়ে, ডেনসিটি কমে। এবার ডেনসিটি যখন কমবে, ডেনসিটি কমছে, তার মানে বডিটার উপর প্লবতা কি হচ্ছে, কমছে, তার মানে ওজন কি হবে, বাড়বে। তো ম্যাথ করার দরকারই নাই, এটা ম্যাথমেটিক্যালি প্রুফ। কিন্তু ম্যাথ করার কি কোনো দরকার আছে? আমি মাথায় ভাববো যে কোনো একটা বডিকে যখন আমি কোনো একটা লিকুইডে ডোবাবো তখন তার ওজন কমার জন্য দায়ী হচ্ছে প্লবতা, বুয়ান্সি। এবার কোনো একটা বডির টেম্পারেচার যদি বাড়ানো যায় তাহলে তার কি হচ্ছে, ডেনসিটি কমছে, আর বুয়ান্সি বা প্লবতা কি করছে, লিকুইডের ডেনসিটির উপর ডিপেন্ড করছে। এবার তাহলে যদি টেম্পারেচার বাড়ায়, লিকুইডের ডেনসিটি কমছে, তাহলে বুয়ান্সি প্লবতাও কি হবে, কমবে। তাহলে যদি প্লবতার মান কমে, আপাত ওজন হ্রাস কি হবে, বাড়বে। অ্যাকচুয়ালি বস্তুটা আপাত ওজন কি হবে, বেড়ে যাবে। এবার ম্যাথমেটিক্স আই, তাহলে আরো ক্লিয়ার হবে কথাটা। আমি এইটা হচ্ছে বক্তব্য। দেখ, ধরে নিলাম যে কোন একটা বডির বায়ুতে ওজন W, সো ওয়েট অফ দ্য বডি কত, ওয়েট অফ দ্য বডি কত হচ্ছে, আমি ধরলাম W, সে W। এখন T1 টেম্পারেচারের কোনো লিকুইডে, T1 টেম্পারেচার কোনো লিকুইডে বডিটাকে আমি ডোবালাম। এবার ডোবালে পরে তার ওজন কি হবে, কমবে। তার ওজন তো কমবে। কতটা কমবে? না তো কমবে স্যার W মাইনাস W1। এই W1টা হচ্ছে বুয়ান্সি, W1টা তো অ্যাকচুয়ালি বুয়ান্সি, প্লবতাই তো, আর্কিমিডিস তো তাই পড়িয়েছিলাম যে কোন একটা বস্তুর আপাত ওজন হ্রাস কতটা, অপসারিত তরলের ওজন। ডিসপ্লেসড ওয়াটারের ওয়েটই হচ্ছে বুয়ান্সি, তার মানে এতটা পরিমাণ ওজন তার কাজ করবে, W মাইনাস W1। এটাকে আমরা ধরলাম M1G, দেখো ওয়েট বলে জি গুণ আছে কিন্তু, ক্লিয়ার। আর T2 টেম্পারেচারে ধরলাম বুয়ান্সি, প্লবতা চেঞ্জ হবে তো, ধরলাম W2, তাহলে ওয়েট চেঞ্জ কত হচ্ছে, W মাইনাস W2, এটাকে ধরলাম আমি M2G। তার মানে অ্যাকচুয়ালি ওয়েট কমছে, বাড়ছে কেন, বিকজ অফ দ্য ভলিউম। বাট তুমি এটা ভাববে না যে মাস আলাদা, M1 M2 আলাদা লিখছি বলে, নো নো নো, আমি এইভাবে বলছি না, কিন্তু এইভাবে বলছি না যে বডিটার মাস চেঞ্জ হয়ে যাচ্ছে, লিকুইডের মাস চেঞ্জ, মাস কথা আমি আলোচনাই করছি না এখানে। আমরা পুরোটা এইভাবে ব্যাখ্যা করছি যে কোনো একটা বডিকে কোনো একটা লিকুইডে ডোবাচ্ছি T1 টেম্পারেচার আর T2 টেম্পারেচারে, তাহলে আপাত ওজন হ্রাসের কি পরিবর্তন আসবে, অর্থাৎ তার ওজন চেঞ্জ কতটা দেখতে পাবো, বাড়বে না কমবে, লজিক্যালি কি হবে, বাড়বে। আমরা এই আলোচনাটা এখানে করতে চাইছি। আমি কি ক্লিয়ার করতে পারলাম ব্যাপারটা? ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? এবার দেখ, যখন বডিটাকে লিকুইডে ডোবাচ্ছি তখন তার তো কি হচ্ছে, ভলিউম চেঞ্জ হচ্ছে, তার মানে তার ডেনসিটিও চেঞ্জ হচ্ছে, ভলিউমও চেঞ্জ হচ্ছে। এখন ডেনসিটির ক্ষেত্রে আমরা দেখেছি d1 বাই d2 শুড বি ইকুয়াল টু 1 প্লাস গামা টি, এই যে d1 প্লাস d2 ইকুয়াল টু 1 প্লাস গামা টি, ঠিক আছে। আবার যদি ভলিউম দেখো, ভলিউমটাও তো চেঞ্জ হচ্ছে। এবার ভলিউমটা কার চেঞ্জ হচ্ছে, সলিডের না লিকুইডের? সলিড। কেন বলতো, আমার লিকুইডের ভলিউমের তো কোনো গুরুত্বই নাই, আমি যে ভলিউমের সলিডকে ডোবাবো সেই ভলিউমের সলিডই আসবে, লজিক তো ঠিক। ব্যাপারটা কি বুঝতে পারছি? সেই জন্য আমরা এখানে কি লিখতে পারি, V2 বাই V1
শুড বি ইকুয়াল টু 1 প্লাস গামা এস টি লিখে দিলাম, এস ফর সলিড। এখন মাস মানে কি হয়? ভলিউম ইনটু ডেনসিটি, ভলিউম ইনটু ডেনসিটি। তার মানে আমি যদি m2 লিখতে চাই, অ্যাকচুয়ালি m2, জিটাকে বাদ দিলাম, জিটা তো ওয়েট, তার মানে m2g লিখতে পারিস, আস্তে m2g লিখতে পারিস, জি যদি মনে হয় লেখার অসুবিধা নাই। তাহলে m2 মানে কি? ভলিউম ইনটু ডেনসিটি। তার মানে অ্যাকচুয়ালি v2 d2g, তাই তো হওয়া উচিত, মান বসাবো। আচ্ছা v2 মানে কত? v1 এটা, তাহলে v1 1 প্লাস গামা এস টি ইনটু d2 মানে কত? d2 মানে দেখ এবার উল্টে যাবে, d2 মানে তাহলে d1 ইনটু 1 প্লাস গামা টি টু দি পাওয়ার মাইনাস 1, ইয়েস অর নো? মনে পড়ছে? এবং বাইনোমিয়াল এক্সপানশনের জন্য আমরা -1টাকে নিচে নামিয়েছিলাম, নিচে নামিয়েছিলাম। সো এই দেখ v1 আর d1 যদি গুণ করিস আর একটা g থাকবে নাকি, আর একটা g থাকবে, তার মানে v1 d1 মানে কত হবে? অ্যাকচুয়ালি m1, হ্যাঁ না না বল? তার মানে m1g m2g, এটা তো চেঞ্জ অফ ওয়েটস নাকি, শুড বি ইকুয়াল টু কত? ইনটু 1 প্লাস গামা এস টি ইনটু 1, আচ্ছা গামা এস টি 1 মাইনাস গামা টি, মাইনাস করে দিলাম একবার আমি, বাস এই হচ্ছে আমার ফর্ম। যাও, এই হচ্ছে ফর্ম, তাই না? তাহলে আমরা এই দেখবো, লজিকটা বোঝাতে পারলাম, লজিকটা বোঝাতে পারলাম। সো বাই মিনস অফ কোন একটা বডিকে কোন একটা লিকুইডে ডোবাচ্ছ, এবার লিকুইডের টেম্পারেচারের উপরও ডিপেন্ড করবে সে বডিটার অ্যাকচুয়াল ওয়েট চেঞ্জ হবে কতটা না হবে না। তার মানে আমরা যদি সূক্ষ্মাতি সূক্ষ্ম পরিমাপ দেখতে চাই তখন বডিটার টেম্পারেচারও জানতে চাইবো আমরা, কিন্তু আর্কিমিডিস এত অঙ্ক করলাম, কোনদিন টেম্পারেচারের কনসেপ্ট নিয়েছিলাম? আমরা বললাম কি কোন একটা বডিকে ডোবাচ্ছি, বাস ডোবাচ্ছি, কিন্তু কোনোদিন আমরা টেম্পারেচারের কথা বলিনি। বাট যখন প্রিসিশন করতে চাইবো, প্রিসাইজলি যখন কোনো কথা বলতে চাইবো, তখন টেম্পারেচার কথা আমাকে বলতে হবে যে 25 ডিগ্রিতে চেঞ্জ হচ্ছে, 25 ডিগ্রিতে এই কাজটা করছি আমরা, বাট আমাদেরকে কথাটা উল্লেখ করতে হবে। যদি না করো তাহলে এরর আসতে পারে। এবার সত্যি এটা ট্রু যে কোনো একটা বডিকে 0 ডিগ্রিতে কাজ করা আর 10 ডিগ্রিতে কাজ করা খুব একটা হেরফের হয় না, যদি না তুমি সেটাকে রিসার্চ পারপাসে ইউজ করো, নর্মালি এটা তো একই থাকে, এরকম কোনো চেঞ্জেস আসে না, ঠিক আছে? বাট অঙ্কের খাতিরে বা ইন কেস অফ প্রিসিশন আমরা এটা কিন্তু ইউজ করতে পারি। সো কোন টেম্পারেচারে বডিকে ডোবাচ্ছ তারও দেখছো মাসের চেঞ্জ, সরি ওয়েটের চেঞ্জ, আপাত ওজন হ্রাস যতটুকু হচ্ছে সেটারও চেঞ্জ আমরা এখানে দেখতে পাচ্ছি। এখান থেকে থিওরিটিক্যাল প্রুফ কিচ্ছু করার দরকার পড়ে না, আসবে না একটাও, ঠিক আছে? চ্যাপ্টার শেষ আমাদের, ঠিক আছে? একটা ছোট্ট পয়েন্ট আছে যেটা বলার কোনো বেকার বলা, সেটা কি বলতো? জলের ব্যতিক্রান্ত প্রসারণ, অ্যানামালাস এক্সপানশন অফ ওয়াটার, শুনেছিস কোনো সময় না? 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি পর্যন্ত জলের ভলিউম কি হয়? কমে, আর ডেনসিটি বাড়ে, যেটা নর্মাল নয়। নর্মালি টেম্পারেচার বাড়লে ভলিউম বাড়ে, ডেনসিটি কমে। জলের ক্ষেত্রে কি হচ্ছে? 0 থেকে 4-এ ডেনসিটি বাড়ছে, ভলিউম কমছে, আবার 4 থেকে 10-এ গেলে ভলিউম কি হচ্ছে? বাড়ছে, ডেনসিটি কমছে। এর ফলে জলের একটা ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায়, অ্যানামালাস এক্সপানশন দেখা যায়, এবং তার একটা ব্যবহারিক প্রয়োগ আছে। কোথায়? শীত প্রধান দেশে বরফ যদি হ্রদের উপর দেশে জমে যায়, তার তলদেশে 4 ডিগ্রি সেন্টিগ্রেডের জল থাকে। কনসেপ্টটা কি বুঝিয়ে দিতে হবে নাকি জানিস নাকি মনে নেই? বল, জানিস তো? পড়িসনি? পড়িসনি? আমার আচ্ছা বলতে হবে, বলে দিলে বল, আমি বলে দেবো, অসুবিধা নাই, বলে দেবো। দেখ, ধর এটা একটা হ্রদ, এখন হ্রদের উপরিদেশে আমরা বলছি বরফ জমে গেছে। এটা খুব ভালো একটা টপিক, যখন আমরা ট্রান্সমিশন অফ হিট পড়াবো আমাদেরকে কোশ্চেন দেয় যে 0 থেকে 100 সেকেন্ডে কতটা মোটা বরফ জমবে সেটা বার করো, তার ক্যালকুলেশনও করা যায় একটা হ্রদের উপরে, ঠিক আছে? সো বিউটিফুল ক্যালকুলেশন সেখানে আছে, আমরা করাবো। ট্রান্সমিশন অফ হিট ইজ এ ভেরি গুড চ্যাপ্টার, ঠিক আছে? বাদ দে। এবার ধর এখানে বরফ জমে গেছে, কিরে কি হলো? কি শ্বশুর বাড়ি এসছো বাবা? কি এমন ভাবে বসে আছে তো শ্বশুর বাড়ি মনে হচ্ছে? মানুষ শ্বশুর বাড়িতে কি এরকম ভাবে বসে না যেভাবে বসে আছে। চলো এসো। তাহলে এখানে ধরো বরফ জমে গেছে, ঠিক আছে? বরফ জমে গেছে। এবার বরফের ঠিক নিচের উষ্ণতার জলটা হবে 0, 1, 2, 3, 4 হতে হতে দেখো 10 ডিগ্রির জল আছে নিচে। ধরো এই তোরা যা বাইরে চল, যা, ইচ্ছে নেই তো, তুই বাইরে চল যা। 10 ডিগ্রি সেলসিয়াস। এবার 10 ডিগ্রি সেলসিয়াস এক্ষুনি বললাম যে জল কি হবে? ডেনসিটি কম, তো যেহেতু ডেনসিটি কম হালকা জল,
হালকা জল হওয়ার জন্য গরম জল হালকা বলে উপরে চলে যাবে, আর উপরের ভারী জল কি হবে, নিচে নামবে, এবং একটা পরিচলন স্রোত এইভাবে চলতে থাকবে। এবার এখানকার জলটা যখন এখানে যাচ্ছে সে তাপ হারিয়ে দিচ্ছে, এবার তাপটা কি হচ্ছে, এখান থেকে পরিবেশে পালিয়ে যাচ্ছে। তো এখানকার জলের তাপ এখান থেকে বাইরে পালিয়ে যাচ্ছে, তাহলে এখানকার টেম্পারেচার আস্তে আস্তে হবে, কমবে। এবার ঠান্ডা জল নামছে বারবার, কমতে 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 এমন একটা সিচুয়েশন আসবে যখন নিচের অংশের জল 4 ডিগ্রি সেলসিয়াস পৌঁছাবে। এবার যখন এখানে 4 ডিগ্রি সেলসিয়াস পৌঁছে গেল, তার মানে এটা হচ্ছে সবচেয়ে ভারী জল। কেন? 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব হয় 1 গ্রাম পার সেমি কিউব, এবং এটা ম্যাক্সিমাম, অর্থাৎ এটা হচ্ছে সবচেয়ে ঘন জল। এবার কোন একটা পদার্থ ঘন যদি হয় সে কি হবে, তলদেশে থাকবে। তাহলে এই 4 ডিগ্রি সেলসিয়াসের জল বিং খুব ঘন, সেজন্য এটা কি হবে, একদম তলদেশে থাকবে, আর ওপরে উঠতে চাইবে না, কারণ তো খুব ভারী জল। সেই জন্য এখানে 4 ডিগ্রি সেন্টিগ্রেডের জল অলওয়েজ পাওয়া যাবে। এবার ওপরে তোমার এখানে যতই টেম্পারেচার কমুক, নিচে তুমি 4 ডিগ্রির জল কোনো না কোনো জায়গায় পাবেই পাবে। সেই জন্য বলা হয়, মানে জানি না, আইস এজের সময়ও কিন্তু তলে 4 ডিগ্রির জল ছিল। বলা হয় যখন পৃথিবী পুরো আইসে হয়ে গেছিল তখন এখানে কিছু প্রাণী নাকি বেঁচে ছিল। এটা যদিও একটা থিওরি পার্ট, বলা হয়। একটা কনস্পিরেসি নয়, কনস্পিরেসি কথা তো আলাদা। কনস্পিরেসি মানে একটা থিওরি, ঠিক আছে, হোয়াটএভার। ক্লিয়ার হলো? তাহলে আমরা চ্যাপ্টারটা মোটামুটি শেষ করলাম, থার্মোমিটি এবং তোমাদের হচ্ছে এক্সপানশন অফ সলিড অ্যান্ড লিকুইড। এবার এখান থেকে কি টাইপের প্রবলেম করবি দেখ। থার্মোমিটি থেকে কোনো প্রবলেম করার দরকার নাই। এক্সপানশন অফ সলিড থেকে যে প্রবলেমগুলো করবি সেগুলো হচ্ছে এই ডায়াগ্রাম বেসের প্রবলেম। দেখ, এই ডায়াগ্রাম বেসের প্রবলেমগুলো করতে হবে। একটা ত্রিভুজ দিয়ে দেবে, ত্রিভুজে 3টে বাহু দৈর্ঘ্য দিয়ে দিল, ধর কথা মানে বলছি। তাহলে সেক্ষেত্রে টেম্পারেচার চেঞ্জের ফলে তাদের অ্যাঙ্গেল গুলোর কতটা চেঞ্জ হচ্ছে সেটা বার করো, বা মধ্যমার কতটা পরিমাণ সরণ হবে এগুলো বার করো। সো এই টাইপের প্রবলেম গুলো আসবে। যেমন এই যে আর্ক, একটা দ্বিধাতব পাতে দিয়েছে আর্ক, এই প্রবলেম, ঠিক আছে। সো এই টাইপের প্রবলেম গুলো করবে, আর বাকি সবই মোটামুটি সোজাই আছে, খুব একটা কঠিন নাই। তো সামনের দিনের পড়া কি থাকবে? সামনে থাকবে কঠিন ও তরল প্রসারণের তোমার হর্স পড়া থাকবে। হর্সে দেখো কটা কোশ্চেন আছে একটু সমৃদ্ধ। কঠিন ও তরল পদার্থের প্রসারণের হর্স কতটা? 27টা হর্স। তাহলে 27টা হর্স পড়ে আসবে, লিখতে দেবো পড়া আমি, ঠিক আছে। অ্যান্ড গ্যাসের প্রসারণের অঙ্ক বোধহয় কিছু বাকি থাকলো, সেগুলো আর করার দরকার পড়বে না, তো এমনি পারবি, একবার করে নিতে পারিস বাড়িতে, এটা আজকে আমাকে একবার জিজ্ঞেস করে নিতে পারিস। এখান থেকে এক্সাম্পল নেক্সট দিন করে নিয়ে আসবে। এক্সাম্পল 20টা করবে, যদি পারো প্রবলেম সেট 1 চেষ্টা করতে পারো, নালে সামনের দিন রবিবার, সরি কবে ক্লাস, শুক্রবার প্রবলেম সেট 1 এখানে হবে, যেটা এটা আটকাবে আমি করে দেবো পরপর করে, ঠিক আছে। এবং শনিবার দিন আবার তাহলে একটা চ্যাপ্টার করে দিব, ক্যালোরিমেট্রি অ্যান্ড অবস্থার পরিবর্তন, তাহলে আমাদের হিট কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। খুব স্লো এগোচ্ছি, আস্তে আস্তে, তাড়াহুড়ো করছি না একদম আমি। সো সামনের সপ্তাহে শুধুমাত্র 27টা হর্স পড়া দিলাম, তার সাথে 20টা এক্সাম্পল, এই দুটো জিনিস কিন্তু করে নিয়ে আসবে। সেট 1 পারলে করবে, না করলে আমি এখানে করাবো। ক্লিয়ার? ওকে, চলো।